তো আজকে যেটা আমরা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে প্রোগ্রাম ফর প্রবলেম সলভিং। ঠিক আছে? প্রোগ্রামিং ফর প্রবলেম সলভিং। তো সবার ১ম এ যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে প্রোগ্রামিং কি? যেটা আমি বলব হোয়াট ইস প্রোগ্রামিং? মানে এই যে আমরা আমাদের সাবজেক্টের নাম প্রোগ্রামিং ফর প্রবলেম সলভিং। ঠিক আছে? তো কেন? মানে প্রোগ্রামিংটা অ্যাকচুয়ালি কি? যে আমরা আমাদের শিখতেই হবে। প্রোগ্রামিং বলতে এই যে ধর দৈনন্দিন জীবনে মোবাইল ইউজ করছিস, তারপরে একটা কম্পিউটার ইউজ করছিস। তো এই যে কম্পিউটারে তুই যখন ল্যাপটপে কোনো কিছু ইনপুট দিচ্ছিস, হ্যাঁ, একটা আই টিপছিস তো ল্যাপটপের স্ক্রিনেও আই দেখা যাচ্ছে। তুই মোবাইলের মধ্যে কোনো স্ক্রিন রোল করছিস তো স্ক্রিনটা রোল হচ্ছে। স্ক্রল হচ্ছে। তো এটা কিভাবে হচ্ছে এটা? এটার পেছনে বিহাইন্ড এ একটা কোড লেখা আছে। যেটা কিনা অলরেডি তোর সিস্টেমকে বলে রেখেছে যে, কেউ যদি এরকম একটা ইনপুট দেয়, তাহলে তোমাকে এরকম একটা আউটপুট দিতে হবে। মানে তুই তোর ধর একটা সিস্টেম আছে। সিস্টেমের মধ্যে যেমন ইনপুট দিচ্ছিস, সেই হিসাবে ওই সিস্টেম আউটপুট দিচ্ছে। তুই ডিসপ্লে ধর কিবোর্ডে ধর ওয়ার্ড এ গিয়ে কিবোর্ডে আই প্রেস করলি, তাহলে তোর ডিসপ্লে তো কি ওয়ার্ডে আই কি শো করবে? আই শো করবে। মানে তোর যে সিস্টেমটা আছে, তো সিস্টেমটা তো নির্দিষ্ট ইনপুটের জন্য নির্দিষ্ট একটা কাজ করছে। সেটা অলরেডি সিস্টেমকে বলা আছে। এই যে সেট অফ ইনস্ট্রাকশন যেটা আমি অলরেডি সিস্টেমকে বলে রেখেছি যে এরকম ইনপুট থাকলে এরকম আউটপুট হবে। এই যে সেট অফ ইনস্ট্রাকশন, সেই ইনস্ট্রাকশনটাকে আমি বলছি আমরা প্রোগ্রামিং। তো ইফ আমি একটা তোদের এক্সাম্পল দেই, ঠিক আছে? যদি ধর ক্রমে গিয়ে আমি সার্চ করছি এরিয়া অফ সার্কেল, ঠিক আছে? আমি ধর এরিয়া অফ সার্কেল একটা ক্যালকুলেশন এ যদি সার্চ করিস, দেখ এরকম একটা ক্যালকুলেশন বানাবে, ঠিক আছে? একটা ক্যালকুলেটর। যেখানে কি একটা ফর্মুলা দেওয়া আছে। সার্কেলের ফর্মুলা কি? A ইকুয়াল টু মানে এরিয়া ইকুয়াল টু পাই আর স্কয়ার। তো এইখানে যদি যেকোনো ভ্যালু ইনপুট করি, ধর ৫ ইনপুট করলি, তাহলে কি হচ্ছে দেখ সার্কেলের এরিয়া বলে দিচ্ছে। কত হয়? এত হইতে পারছে। তো এটা কোন ক্যালকুলেশন করলো? পাই ইনটু ৫ স্কয়ার। ঠিক আছে? এই ফর্মুলাটা ইন্টারনালি দিল। আমি সঙ্গে এটাকে যদি চেঞ্জ করে দেই, এটার ভ্যালু দেখবি চেঞ্জ হচ্ছে। ঠিক আছে? চেঞ্জ হচ্ছে। তাহলে এটা কিভাবে হচ্ছে? তুই যদি এটাকে ইন্সপেক্ট করিস দেখতে পারবি এটার বিহাইন্ড এ অনেকগুলো কোড লেখা আছে। এগুলো সব কোড। এটা যেমন HTML কোডস লেখা আছে। কনসোল এর পেছনে অনেক কোডস আছে। ঠিক আছে? তুই দেখতে পাচ্ছিস এখানে অনেকগুলো কোডস আছে ব্যাকএন্ড এ। সেই ব্যাকএন্ডটার এই যে ব্যাকএন্ড এ কোড সেট অফ ইনস্ট্রাকশনস দেওয়া আছে সেটাই হলো প্রোগ্রামিং। যাতে অটোমেট করা লাইফে। যেমন তুই এখানে হাতে ক্যালকুলেট করতে পারিস যে পাই আর স্কয়ার তুই ক্যালকুলেট করছিস, বার করছিস। এখন যদি আমি এখানে এরকম কোন একটা নাম্বার দিয়ে দিই, এটা তুই হাতে ক্যালকুলেট করতে পারবি? অবশ্যই না। এটার জন্য এই প্রোগ্রামটা বানানো। প্রোগ্রাম এটা ক্যালকুলেট করবে এবং ক্যালকুলেট করে তোকে জানাবে। মানে জিনিসটাকে আমি অটোমেট করছি। তো এইটাকেই বলছি আমরা প্রোগ্রামিং। মানে তুই অটোমেট করছিস তোর জিনিসটাকে। তোর যে প্রবলেমটা সেই প্রবলেমটা তোর সলভ করতে হচ্ছে, প্রবলেমটাকে অটোমেট করছিস সিস্টেমের হেল্পে। ঠিক আছে? সেটাকেই বলছি আমি প্রোগ্রামিং। তো যদি আমি বলি হোয়াট ইজ প্রোগ্রামিং? দেন প্রোগ্রামিং ইজ দ্য প্রসেস অফ গিভিং ইনস্ট্রাকশনস টু আ কম্পিউটার টু পারফর্ম আ স্পেসিফিক টাস্ক জাস্ট লাইক উই কমিউনিকেট উইথ ইচ আদার। মানে আমরা একে অপরের সাথে যেমন কমিউনিকেট করি যে ভাই তুই এই কাজটা কর, তুই এই কাজটা কর। তো ওইরকম কম্পিউটারকে তুই বলছিস ভাই তুমি এই কাজটা কর। ঠিক আছে? সেটাও ইনস্ট্রাকশন দিচ্ছি। তো আমাদের এখন নেক্সট যে প্রশ্নটা আসছে যে ঠিক আছে বুঝলাম আমি প্রোগ্রামিং কি জিনিস আমি বুঝে গেলাম। তো এখন প্রশ্ন আসছে যে আমি প্রোগ্রামিং শিখবো কেন? হোয়াই লার্ন প্রোগ্রামিং? প্রোগ্রামিং আমি শিখবো কেন? তুই যদি দেখিস আমাদের মার্কেট এখন ডিজিটাল মার্কেট। মানে এখানে আমাদের সব ল্যাপটপে কাজ করতে হচ্ছে, মোবাইলে কাজ করতে হচ্ছে। তো নিশ্চয়ই এই ডিজিটাল দুনিয়াতে আমাদের এমন একটা জিনিস লাগবে যাতে আমরা ডিজিটালাইজড করতে পারি, অটোমেট করতে পারি। নিজে হাতে কম কাজ করতে হয় যাতে ডিজিটালি কাজটা করে তাড়াতাড়ি আমি আউটপুট পাই। সেই জিনিসটা আমাদেরকে শিখতে হবে। তার জন্যই আমাদের প্রোগ্রামিংটা শেখা যাতে আমরা আমাদের সুবিধা মতো আমরা কাজগুলোকে অটোমেট করতে পারি এবং সিস্টেমটা কিভাবে চলে, একটা ডিজিটাল সিস্টেম কিভাবে চলে, বা একটা সিস্টেম কিভাবে চলে, একটা কম্পিউটার কিভাবে চলে, মোবাইল কিভাবে চলে, সেই জিনিসটা আমরা জানতে পারি, শিখতে পারি। তার জন্যই আমরা প্রোগ্রামিংটা শিখতে চলেছি। তো আমরা প্রোগ্রামিং বলতে পার্টিকুলারলি আমাদের সিলেবাসে যে প্রোগ্রামিংটা আছে সেটা হচ্ছে সি প্রোগ্রামিং। এখন প্রশ্ন হবে সি প্রোগ্রামিং কি, যে পার্টিকুলারলি আমরা সি প্রোগ্রামিং কেন পড়ছি? তো প্রোগ্রামিং এর মধ্যে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে। যেমন আমরা যখন মানুষ কথাবার্তা বলি, আমরা যেমন হিন্দিতে কথা বলি, ইংলিশে কথা বলি, ঠিক আছে? বাংলায় কথা বলি, বিভিন্ন ভাষা আছে। তেমনি কম্পিউটারেও অনেকগুলো ভাষা আছে। যেমন সি আছে, জাভা, পাইথন, ঠিক আছে? পাসকাল আরো আছে, এরকম অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে। তো সেমনই সি প্রোগ্রামিং হলো একটা বেসিক ল্যাঙ্গুয়েজ যেটা আমাদেরকে পড়তে হবে কারণ আমাদের সিলেবাসে আছে। সেটাই আমাদের মেইন কারণ। ঠিক আছে? সিলেবাসে আছে তাই।
এখন সি প্রোগ্রামিং তো আমরা বুঝলাম, কিন্তু একটা যে মেশিন আছে আমাদের কম্পিউটার, আমার কম্পিউটার কি সি প্রোগ্রামিং বোঝে? আমার কম্পিউটার কিন্তু সি প্রোগ্রামিংটা বোঝে না, সি কিন্তু ও বোঝে না, ও বোঝে হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ বা বাইনারি নাম্বার। একটা কম্পিউটার শুধুমাত্র 0 আর 1 এর কম্বিনেশন, যেটাকে বাইনারি নাম্বার বলি আমরা। বাইনারি, শুধুমাত্র কম্পিউটার একটা সেই বাইনারি নাম্বারটাই বোঝে, ঠিক আছে? এটা কম্পিউটার কিন্তু শুধুমাত্র বাইনারি বোঝে। তো এই যে সি ল্যাঙ্গুয়েজ থেকে বাইনারি কনভার্ট, মানে কম্পিউটার তো শুধু বাইনারি তো বুঝতেছে, তাহলে আমরা সি ল্যাঙ্গুয়েজ কেন শিখতেছি? যাতে আমরা আমরা তো সবাই 0 1 এ টাইপ করে কম্পিউটারকে বলতে পারবো না। তা নিশ্চয়ই আমাদের একটা ল্যাঙ্গুয়েজ লাগবে, যেটার মাধ্যমে আমরা আমরা যেন বুঝতে পারি এবং কম্পিউটার যেন বুঝতে পারে। তো এরকমই একটা যন্ত্র আগে আমরা আবিষ্কার করেছি, সেটা হলো কম্পাইলার। কম্পাইলার একটা হচ্ছে সফটওয়্যার, যেটা কি করে আমাদের এই সি ল্যাঙ্গুয়েজ বা যে কোনো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ গুলোকে, ল্যাঙ্গুয়েজটাকে ও বাইনারি ল্যাঙ্গুয়েজে বা মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে। তাহলে এখানে আমরা কি বুঝতে পারলাম, যে বাইনারি ল্যাঙ্গুয়েজ এটা হলো একটা ল্যাঙ্গুয়েজ, যেটা হলো মেশিন ল্যাঙ্গুয়েজ বলা হয়। মেশিন ল্যাঙ্গুয়েজ, মেশিন ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে বলছি। আর সি, জাভা, পাইথন, ঠিক আছে, এগুলো যে ল্যাঙ্গুয়েজ আছে, এগুলোকে বলছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। আরেকটা মিডিওকার ল্যাঙ্গুয়েজ আছে, যেটা কিনা মেশিন একদম ডাইরেক্ট বাইনারি তো না, আবার হচ্ছে কি হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মতো অত কমফোর্টেবলও না, সেটাকেও বলা হয় অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, যেটাকে বা তুই লো লেভেল ল্যাঙ্গুয়েজে বলা হয়, এটাকে লো লেভেল ল্যাঙ্গুয়েজে বলা হয়। মানে এরকম অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে, মানে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, লো লেভেল ল্যাঙ্গুয়েজ, মানে তুই কতটা, মানে ইউজার যে মানে যে মানুষ হিউম্যান কতটা ভালো মতো বুঝতে পারে, সেই হিসাবে আমাদের লেভেল জানা হয়েছে। আমরা তো জাভা, সি, পাইথন খুব ইজিলি বুঝতে পারি, কিন্তু বাইনারিতে আমি যদি কোথাও লেখে থাকে 0 1 0 1 0 1 0 1 0 1, সেটা হয়তো অন্য কিছু মিনিং হতে পারে হাই লেভেল ল্যাঙ্গুয়েজে, বাট বাইনারিতে আমরা বুঝতে পারবো না। আমাদের বোঝার জন্য আমাদের এই একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ গুলো আবিষ্কার হয়েছে, ঠিক আছে। এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ গুলোকে মেশিনকে বোঝানোর জন্য আমাদের ইউজ করতে হয় একটা যন্ত্র, যার নাম হলো কম্পাইলার, ঠিক আছে। তো এই কনসেপ্ট গুলো ঢুকলো, যে কি কি আছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, লো লেভেল ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এখানে আমার সোজা ঢুকবো সি প্রোগ্রামিং। তো সবার প্রথমে আমি একটা তাহলে প্রোগ্রামিং এর জন্য আমরা কি ইউজ করছি, আমরা একটা ইউজ করব হচ্ছে অনলাইন কম্পাইলার, ঠিক আছে। আবার আজকের জন্য আমরা অনলাইন একটা কম্পাইলার ইউজ করব। তার জন্য সবাই করে অনলাইন কম্পাইলারটা ইসে করে নেয়, অনলাইন সার্চ করবি সি কম্পাইলার, এখানে যে জিবিটি যেটা আসবে, জিডিবি, এই কম্পাইলার অন করে নিবি। এইখানে দেখতে পারিস প্রথমে কম্পাইলার অন করার সাথে সাথে এখানে দেখবি সেট অফ ইনস্ট্রাকশন কিছু একটা আছে, যে ইনক্লুড স্টুডিও ডট এইচ, তারপর ইন্ট মেইন, তারপর প্রিন্ট এফ হ্যালো ওয়ার্ল্ড, দেন রিটার্ন জিরো, এরকম সামথিং কিছু একটা আছে। তো এটা কি? এইটাই হচ্ছে একটা কোড। এই কোডটা কি করে, ইফ তুই এটা রান করে দেখিস, এই কোডটা কি আউটপুট, এটা এটা হলো আউটপুট সেকশন, ঠিক আছে। এটা হচ্ছে আমার আউটপুট, ইনপুটের উপর বেস করে কি আউটপুট দিচ্ছে, হ্যালো ওয়ার্ল্ড। মানে এই তুই এখন যদি এই ভেতরে যে আমি দেখতে পাচ্ছি এখানে কিছু এখানে হ্যালো ওয়ার্ল্ডটা লেখা ছিল, এই হ্যালো ওয়ার্ল্ডটা কি আমার এখানে প্রিন্ট হচ্ছে। তো আমি একটু জুম করে দিচ্ছি, ঠিক আছে, জিনিসটাকে। হ্যাঁ, ঠিক আছে, এবার এবার হয়তো ভালো মতো দেখতে পারবি বিষয়টা কি আছে। দেখ এখানে আছে, এখানে দেখ মাঝখানে হ্যালো ওয়ার্ল্ড ছিল, এই মাঝখানে হ্যালো ওয়ার্ল্ডটা এখানে প্রিন্ট হয়ে যাচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। তাহলে এখানে এই নিশ্চয়ই ফাংশনটা কি করছে, হ্যালো প্রিন্ট করছে। এবার যদি আমি এখানে ওয়ার্ল্ডটা উঠিয়ে দিই, তাহলে কি প্রিন্ট হবে? দেখ তাহলে শুধু হ্যালো প্রিন্ট হচ্ছে। মানে এই মাঝখানে আমি যাই দেই না কেন বা যাই করি না কেন, যদি আমি এটা চেঞ্জ করে কোনো নাম্বার দিয়ে দিই, তাহলে কি হবে? আচ্ছা, এখানে ইনভার্টেড কমাটা চলে গেছে, সেটা একবার দিয়ে নিচ্ছি। দেখ তাহলে কি হবে, ওই নাম্বারটা দেখ প্রিন্ট হয়ে যাচ্ছে। মানে আমি এই ফাংশন এটার ভেতরে যাই, এই ইনভার্টেড কমার ভেতরে মানে এইটুকুর ভেতরে যাই দেয় না কেন, সেটা কি হচ্ছে আমার আউটপুটে আসছে, আউটপুটে প্রিন্ট হয়ে যাচ্ছে। এইটা কি এই, তাহলে এই কোডটা আমার কি কাজ করতেছে, প্রিন্টিং এর কাজ করতেছে। কি প্রিন্ট করছে, এই ভেতরে যা কাজ আছে সেটা করছে, সেটা প্রিন্ট করছে। এটা কাজ কিভাবে করছে সেটা আমরা এখানে আসবো। এখানে দেখ দেখতে পাচ্ছি প্রিন্টএফ, মানে প্রিন্টএফ এই ফাংশনটার ভেতরে যা আছে সেটা প্রিন্ট হয়ে যাচ্ছে, মানে এটা কি করে, প্রিন্ট করে। তো এইটা আমরা একবার এক্সপ্লেন করি জিনিসটা কি আছে। হ্যাঁ, সর্বপ্রথমে কি ছিল, হ্যাশট্যাগ ইনক্লুড, হ্যাশট্যাগ ইনক্লুড, মানে কিছু একটা নিশ্চয়ই ইনক্লুড করতেছে। কি ইনক্লুড করতেছে, stdio ডট এইচ। তো এই stdio ডট এইচটা কি জিনিস, এইটাকে বলা হয় স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার।
এই যে তুই কোডের মধ্যে দেখতে পাচ্ছিস এখানে প্রিন্টএফ একটা ফাংশন আছে, এই ফাংশনটা যে কি কাজ করবে সেটা অলরেডি আমাদের এই stdio.h একটা হেডার লাইব্রেরি, হেডার ফাইল সেখানে সেভ করা আছে। যেই সেই ফাইলটাকে আমরা এখানে ইনপুট করছি। তুই যে কোনো কোড করে, তো যে কোনো কোডে তুই ইনক্লুড stdio.h এন্ড রিটার্ন 0 এই পুরো স্ট্রাকচারটা থাকবেই। এটা কমন স্ট্রাকচার। এই দুটো জিনিস তুই ধরে নে, এগুলো তোর কোডে থাকছে, সব সময় থাকছে, কারণ এই দুটো হচ্ছে লাগবেই। তারপরে আমি কি বলছি, তারপরে কি আছে, ইন্ট, ইন্ট মেইন, ইন্ট মেইন ব্র্যাকেট এন্ড তারপরে একটা কার্লি ব্র্যাকেট শুরু হচ্ছে, ঠিক আছে, কার্লি ব্র্যাকেট শেষ করে দিচ্ছি, মাঝখানে কি আছে, প্রিন্টএফ, প্রিন্টএফ তার ভেতরে আছে ধরো আমার হ্যালো ওয়ার্ল্ড বা হ্যালো, আমি শুধু হ্যালো লিখে দিচ্ছি, ঠিক আছে, সেমিকোলন এন্ড দেন আমার রিটার্ন 0। এবার এখানে কিছু কিছু এলিমেন্ট দেখছি, ইন্ট, এই ইন্ট জিনিস থেকে এটাতে আমরা আসছি কিছুক্ষণ পরে। তার আগে থাকবে মেইন। মেইন বলতে বোঝায় আমার মেইন ফাংশন, ঠিক আছে, মানে মেইন ফাংশন, এটা আমার মেইন ফাংশন, ঠিক আছে, মেইন ফাংশনের ভেতরে আমার কোডটা থাকে সবসময়, এটা মেইন কোড, এটা বলতে হচ্ছে মেইন কোড, এইটাই আমার মেইন যে কাজ, সেই কোডটা, এটা হলো মেইন ফাংশন, এটা আমার পরে পড়বো, ঠিক আছে, এটা সবসময় আমাদের এরকম করে কোড লিখতে হয়। প্লাস প্রিন্টএফ, প্রিন্টএফ, প্রিন্টএফ হলো একটা ফাংশন যেটা এই লাইব্রেরিতে স্টোর করা আছে, মানে এটা কাজ, প্রিন্টে কি কাজ করবে, এই যা ওর ভেতরে যা থাকবে সেটা প্রিন্ট করে দিবে, এটা প্রিন্টএফ এর কাজ। তারপরে দেখেন এখানে একটা সেমিকোলন, এই সেমিকোলন মানে কি, এই সেমিকোলন মানে হচ্ছে তোমার এই কোড অব্দি পড়া শেষ, তুমি এখন নেক্সট লাইনে যাও, ঠিক আছে, এটা মানে হচ্ছে নেক্সট, নেক্সট, তুমি নেক্সট পরের কোডটা করবে, মানে এই লাইনটা এখানে এন্ড, ঠিক আছে, তারপর রিটার্ন 0 মানে কোডটা এন্ড করে দিচ্ছি, রিটার্ন 0 করে কোডটা এন্ড হয়ে যাচ্ছে। তো এই হলো আলটিমেট কোডটা। তাহলে এবার কোডটাতে আসি, ঠিক আছে, আরেকবার। এখন যদি এরকমই আমি আরো 4-5টা প্রিন্টের দিয়ে দিই, তাহলে কি হবে, ধর এখানে আমি আরো প্রিন্টের দিয়ে দিচ্ছি, ঠিক আছে, আমি আরো প্রিন্টের দিয়ে দিচ্ছি, আরো প্রিন্টের দিয়েছি, তাহলে কি তোর কি মনে হয় কি হবে, মিটে যারা আছে কি কি মনে হতে পারে যে এখানে যে 4-5টা এরকম প্রিন্টার দিয়ে দিই তাহলে কি হতে পারে, বলো রান করে দেখি। তাহলে এ মা কি হচ্ছে এটা, প্রত্যেকটি ওয়ার্ড পর পর, যেটা আমি যেমন করে দিয়েছি প্রত্যেকটা পর পর এখানে দেখ পর পর এসে যাচ্ছে, ঠিক আছে, দেখ পর পর প্রত্যেকটা কিন্তু পর পর আসছে, মানে মাঝ কিন্তু আমি তো এখানে প্রত্যেকটা এক লাইন এক লাইন করে গ্যাপ দিয়েছিলাম, তাহলে এক লাইন এক লাইন কেন আসতেছে না, কারণ আমার কোডকে আমি কি বলেছি যে এই এই অবধি করে নেক্সট লাইনে চলে যেতে, আমি তো বলি নাই যে এই কোডের আউটপুটের মধ্যে নেক্সট লাইন করতে, আমি কোডের মধ্যে কোড পড়তে বলছি, কোড একটা কম্পাইলার বা আমার সিস্টেম কিভাবে কোড রিড করবে, ও প্রথমে এখানে আসবে সবকিছু দেখবে, তারপর প্রিন্টে মানে ওই যেখানে ভেতরে যা আছে প্রিন্ট করে দিবে, তাও বলছে সেমিকোলন মানে পরের লাইনে চলে যাও, পরের লাইনটা পড়া শুরু করবে, পরের লাইনে পড়বে, পরের লাইনে পড়ে দেখছে আচ্ছা এটা আছে, তো আবার প্রিন্ট করে দিচ্ছে, কিন্তু আমি তো কোনো গ্যাপও দেইনি, কিছু দিইনি, আমি তো ওকে বলিনি কিভাবে কি করতে হবে। এখন যদি চাই যে না আমার এই প্রত্যেকটা লাইন 3টা আলাদা 4টা আলাদা আলাদা লাইনে হইতে হবে, সেই ক্ষেত্রে আমাদের একটা যেটা করতে হয় সেটা হচ্ছে ব্যাকস্ল্যাশ এন, ঠিক আছে, ব্যাকস্ল্যাশ ব্যাকস্ল্যাশ, এই ব্যাকস্ল্যাশ এন এর মানে হচ্ছে আমার এখানে যেটুকু আমি লিখলাম তারপরে ব্যাকস্ল্যাশ এন দিয়ে মানে আমার আউটপুটটা আউটপুটের পরের লাইনে চলে যাবে, ঠিক আছে, যদি আমি এখন এটা রান করি দেখতে পাবি এইটুকু হওয়ার পরে তারপর পরের লাইনে চলে গেছে এবং বাকিগুলো আবার একই রকম ভাবে প্রিন্ট হয়েছে, ঠিক আছে। এরকম যদি সবগুলোতে আমি ব্যাকস্ল্যাশ এন দিয়ে দিই, এখানে ধর ব্যাকস্ল্যাশ এন দুইটা দিয়ে দিলাম বা দুইটা ব্যাকস্ল্যাশ এন দিলাম, তাহলে কি হবে, দুইটা ব্যাকস্ল্যাশ, তাহলে ও 2 লাইন গ্যাপ দিবে, দেখতে পাবি এখানে 1 লাইন গ্যাপ দিল, তারপর আবার আরেক লাইন দিয়ে পরে গিয়ে তারপরে পরের লাইন থেকে কোড প্রিন্ট হলো, মানে 2 লাইন গ্যাপ গ্যাপ দিল, ঠিক আছে। তো এই এই হলো আমার একটা সেট অফ ইনস্ট্রাকশন আমি দিচ্ছি, যে ব্যাকস্ল্যাশ এন একটা আরেকটা ইনস্ট্রাকশন যেটা কি করে পরের লাইনে চলে যাচ্ছে, ঠিক আছে। এবার তাহলে আমি কোডের এখানে কোডে আমি বুঝলাম যে হ্যাঁ এই ফাংশনটা আমার কি করছে, প্রিন্ট করছে, যদি এইটা আমি কি কাজ করছে, একটা কাজ করার মেথড আছে, যে আমি কোনো প্রোগ্রাম অ্যালগোরিদম, ঠিক আছে, আমার কোনো প্রোগ্রাম কিভাবে রান করছে, কোন স্টেপে স্টেপে প্রোগ্রামটা চলছে, প্রোগ্রামটা কাজ করছে, সেটা আমরা বুঝতে পারি একটা যেটাকে বলা হয় অ্যালগোরিদম, অ্যালগোরিদম মাধ্যমে বুঝতে পারি যে কি কোডটা কিভাবে কাজ করতেছে। তো আমি অ্যালগোরিদম থেকে কোড লিখতে পারি বা কোড থেকে অ্যালগোরিদম লিখতে পারি, যেটা পরীক্ষা খুবই আসে, ঠিক আছে, পরীক্ষা কিন্তু এটা আসে। যেমন ধর এই যে প্রোগ্রামটা যদি আমি অ্যালগোরিদম বানাই তাহলে কি আসবে, সর্বপ্রথমে প্রোগ্রামটা আমার স্টার্ট হচ্ছে, স্টার্ট এটা সবসময় কমন থাকবে, ঠিক আছে, এটা আমার সবসময় কমন থাকবে, স্টার্ট হচ্ছে, স্টার্ট হওয়ার পথে এটা স্টেপ 1, আমি ফ্লো চার্টে চলে গেছিলাম, যাই হোক, স্টেপ 1 হচ্ছে কি স্টার্ট হচ্ছে, তারপরে স্টেপ 2 কি হচ্ছে, প্রোগ্রামটা স্টার্ট হওয়ার পরে পুরোটা দেখলো, দেখার পরে কি করলে প্রিন্টএফ মানে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে দিচ্ছে,
তাহলে ডাইরেক্ট বলছো প্রিন্ট, প্রিন্ট যদি না লিখি, প্রিন্ট ওয়ার্ডটা আমার অ্যালগোরিদমের জন্য ঠিক হচ্ছে না। এটা আমার কি, এটা কি করছে অ্যাকচুয়ালি, প্রিন্ট মানে কি করছে, ডিসপ্লে করছে। তাহলে আমি বলতে পারি ডিসপ্লে, ডিসপ্লে কি করছে, হ্যালো ডিসপ্লে করছে, হ্যালোটা ডিসপ্লে করছে। স্টেপ 2 তে কি করছে, স্টেপ 2 তে এখন কাজ নাই, ওইটা পরে কোড শেষ হয়ে যাচ্ছে, মানে স্টেপ 3 হলো এন্ড। তাহলে এই যে আমি বললাম যে এই কোডটা আমার কি কাজ করছে সেটা আমি একটা স্টেপে আমি এক্সপ্লেন করলাম। তাহলে এইটাকে বলছি আমরা অ্যালগোরিদম, ঠিক আছে। এখন এটাকে যদি আমরা ভিজুয়াল মানে গ্রাফের আকারে বা মানে চার্টের আকারে দেখাই, কোন চার্টের আকারে দেখাই, তাহলে সেটাকে কি বলবো, সেই ক্ষেত্রে সেটাকে বলবো আমরা ফ্লো চার্ট। এই যে কাজটাকে ওয়ার্কিং অফ আ কোড বা ওয়ার্কিং যে প্রসেসটা, সেটা যদি আমরা যদি চার্টের আকারে বোঝাই, তাহলে সেটাকে বলছি আমরা ফ্লো চার্ট। সর্বপ্রথম ধর এখানে স্টার্ট দিলাম, এখানে আল্লাহ চার্টের সিম্বল আছে, ঠিক আছে। সেটা আমরা পরে আস্তে আস্তে যখন আরো হেভি লেভেলে কোড শিখবো, দেন আমরা এটা আরো এক্সপ্লোর করবো, ঠিক আছে। পরীক্ষায় কিন্তু পরীক্ষায় তারপর তোর ল্যাব অ্যাসাইনমেন্টে এই ফ্লো চার্ট অ্যালগোরিদম করতে দিবে, ঠিক আছে, ডেফিনেট দিবে। দেন আমরা কি করছি, কই যাচ্ছি আমরা, দেন আমরা করবো প্রিন্ট করবো। প্রিন্ট করার সময় আমাদের বক্স দিতে হয় এরকম, ঠিক আছে। কি প্রিন্ট করবো আমরা, প্রিন্ট ডিসপ্লে হ্যালো ওয়ার্ল্ড। এই জিনিসটাকে আমাদের চার্টের আকারে লিখতে হবে, হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে। হ্যালো ও প্রিন্ট করবে, দেন দেন কি করবে, দেন ও আবার এন্ড করে দিবে, এন্ড। এই যে আমার রিপ্রেজেন্টেশন, একটা চার্টের আকারে রিপ্রেজেন্টেশন, এটাকে আমরা বলছি ফ্লো চার্ট। এখন এখন আরেকটা রিপ্রেজেন্টেশন হয়, সেটা হচ্ছে সিউডো কোড। সিউডো কোড রিপ্রেজেন্টেশন কি, এই যে আমরা অ্যালগোরিদম দেখতে পাচ্ছি, দেখো এখানে কি আছে, আমাদের অ্যাকচুয়াল যে ল্যাঙ্গুয়েজ আমরা বলি, বাংলা, ইংলিশ, হিন্দি, মানে যে আমরা ইংলিশে বলছি, একদম ইংলিশে লেখা আছে স্টার্ট, ডিসপ্লে, হ্যালো, এন্ড। এখন এটাকে যদি আমরা কোডিং ল্যাঙ্গুয়েজে বলি, মানে কোড দিয়ে বলছি, স্টেপ 1 ইনিশিয়ালাইজ, স্টেপ 2 প্রিন্টে হ্যালো হ্যালো, ঠিক আছে। একটা সিউডো কোড মানে কোডিং এর ল্যাঙ্গুয়েজ বলছি, বা কোডটা লিখে দিলাম প্রিন্ট এফ হ্যালো হ্যালো, ঠিক আছে। তারপর লাস্টে স্টেপ 3 হচ্ছে এন্ড। তো সেই ক্ষেত্রে এই যে কোডিং এর রেসপেক্টে যদি আমি লিখি ওটাকে, তাহলে সেটাকে বলছি আমরা সিউডো কোড। তো এই তিনটা রিপ্রেজেন্টেশন অফ অ্যালগোরিদম আছে, মানে অ্যালগোরিদমকে রিপ্রেজেন্ট করার এই তিনটা মেথড হয়। এই তিনটা মেথড ভালো করে মনে রাখবে, পরীক্ষায় কিন্তু এরকম দিয়ে দেয়, ধরো বলে দিল এরকম একটা কোড আছে, এটার ফ্লো চার্ট লেখো, বা অমুক একটা কোড দিয়ে দিল, বললো যে এটা অ্যালগোরিদম লেখো, ঠিক আছে। এটা কিন্তু পরীক্ষা আসে। তো একটা আমি নতুন পেজ নিচ্ছি, ঠিক আছে। এবার আমাদের যেটা পড়তে হবে, কোড ঠিক আছে বুঝলাম, আমি বুঝলাম প্রিন্টএফ কিভাবে করে, প্রিন্ট কেমন করে হ্যালো ওয়ার্ল্ড সবকিছু এগুলো বুঝলাম। তো একটু রেসপন্স করে বুঝতে পেরেছি জিনিসটা, যে প্রিন্টএফ ফাংশনটা কি, বেসিক একটা কোডিং নলেজ, কোডটা কি আছে। ওকে, এবার আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে এই যে আমি চাই যে আমি তো চেয়েছিলাম যে আমি ওই এরিয়া অফ সার্কেল এরকম এরকম একটা বানাবো। হ্যাঁ, আমার এখানে ইনপুট যা ইনপুট দিচ্ছি, আমার এখানে একদম বিন্দাস শো করে দিচ্ছে, ঠিক আছে। আমি এরকম একটা করবো না, এটা কি খালি প্রিন্ট করছে, প্রিন্ট কেন। এই লেভেল অবধি যেতে গেলে আমাদের আরো কিছু টার্মিনোলজি পড়তে হবে, আরো কিছু জিনিস পড়তে হবে, যাতে আমরা এই লেভেলে, আজকে আমরা টার্গেট থাকে আমরা এটা বানাবো, ঠিক আছে, এই প্রোগ্রামটাই আমরা বানাবো। তো আসো, মানে কি আরো কি কি জিনিস আমাদের পড়তে হবে, দেখো এখানে একটা জিনিস আছে রেডিয়াস, ঠিক আছে। রেডিয়াস আছে, আমি 5 ভ্যালু দিচ্ছি রেডিয়াস, এই ভ্যালুটা রেডিয়াস নিচ্ছে। আবার এখানে ক্যালকুলেশনে কি আছে, পাই বলে একটা অপশন আছে, পাই। তো পাই এর ভ্যালুটা তো আমি দিচ্ছি না, তাহলে পাই এর ভ্যালুটা নিশ্চয়ই এই আমাদের যে সিস্টেম আছে ওই পাই এর ভ্যালুটা আগে থেকে স্টোর আছে। তাহলে এই যে ভ্যালু স্টোর করে রাখা, একটা ভ্যালু স্টোর হয়ে আছে কোনো সিস্টেমে, সেটা আমরা কিভাবে করি কোডের মধ্যে, ব্যাকএন্ডে নিশ্চয়ই তাহলে পাইটা স্টোর হয়ে আছে, পাইটা স্টোর করবো আমরা। তারপরে এই যে ফর্মুলা এ ইকাল টু পাই আর স্কোয়ার, এই ফর্মুলাটা নিশ্চয়ই তাহলে সিস্টেমে ইনপুট করা আছে, সিস্টেম অলরেডি কোডের মধ্যে বলা আছে যে এইটা হলো ফর্মুলা। তাহলে এই যে এই জিনিসগুলো আমরা সিস্টেমকে দেবো কম করে, সেই ক্ষেত্রে আমাদের এখন জানতে হবে ভেরিয়েবল। যদি বাই চান্স না দেখা যায় ডিসপ্লে, অবশ্যই বলবি, না হাতের লেখা বোঝা না গেলে আমাকে অবশ্যই জানাবি, ঠিক আছে। ভেরিয়েবল, তো ভেরিয়েবল কি জিনিস, ভেরিয়েবল হচ্ছে আমি যদি ম্যাথামেটিক্সে দেখি, কারণ ক্লাস 10 11 12 ম্যাথামেটিক্স সবাই পড়ছে, ম্যাথামেটিক্স আমার ভেরিয়েবল বলে কি জানছি, একটা এক্স ওয়াই, যেন সব সময় কোশ্চেন দেখতাম ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স, ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স, ঠিক আছে। তো ভ্যালু একটা ভেরিয়েবল, মানে এক্স এর যা কিছু ভ্যালু হতে পারে, আমার ভ্যালুটা বার করতে হবে। তেমনই এইখানে তোমাকে এইখানে কোডিং এর ক্ষেত্রে আমার ভ্যালু বলতে বোঝায় একটা কন্টেনার,
বা একটা স্পেস, একটা বক্স, ঠিক আছে? ধরো এই বক্সের ভেতরে কোনো কিছু আমি একটা স্টোর করব, তো এই বক্সের আমি একটা নামকরণ করলাম। এই নাম যদি আমি দিই ধর এ, তাহলে এ হলো আমার একটা ভেরিয়েবল। মানে এই বক্সটার মধ্যে আমি কিছু স্টোর করব, আর এই বক্সটাকে একটা নাম দিচ্ছি, তার নাম হলো এ। এই এটাই হলো আমার ভেরিয়েবল, ঠিক আছে? এবার ধর বক্সের মধ্যে আমি 7 স্টোর করছি, ঠিক আছে? 7 আমার 7 সংখ্যাটা এই বক্সের মধ্যে স্টোর থাকবে। সেটাকে রিপ্রেজেন্ট কিভাবে করবো আমি? ভেরিয়েবলটাকে কোডিং এ রিপ্রেজেন্ট কিভাবে করবো? সেই ক্ষেত্রে তোমাদের আরেকটা টার্মিনোলজি জানতে হবে, যেটা হলো ডাটা টাইপ। ডাটা টাইপ, ডাটা টাইপ কি? এই যে আমি এখানে একটা ভ্যালু স্টোর করছি, এই যে ভ্যালুটা 7 স্টোর করলাম, এটা কি ধরনের ডাটা? এটা কি ইন্টিজার? এটা কি আমার ইন্টিজার ভ্যালু, নাকি ডেসিমাল ভ্যালু? ডেসিমাল ভ্যালু, এটা কি আমার ডেসিমাল ভ্যালু, নাকি কোনো রিয়েল নাম্বার? রিয়েল নাম্বার নাকি কোনো ক্যারেক্টার? ক্যারেক্টার মানে হচ্ছে ধর অ্যালফাবেট আর কি, অ্যালফাবেট মানে এ বি সি ডি কিছু একটা আমি স্টোর করি, কোন অ্যালফাবেট স্টোর করছি। তো কি অ্যাকচুয়ালি 7টা কি? বল 7টা কি? 7 হলো 7 তো এখানে একটা ইন্টিজার। তাহলে আমাকে আগে বলে নিতে হবে যে আমি এ কন্টেনারে বা মানে এ ভেরিয়েবলে আমি 7 নামক একটা ইন্টিজার স্টোর করছি, একটা ইন্টিজার ভ্যালু। তো সেটা এইভাবেই রিপ্রেজেন্ট করতে হয়। সর্বপ্রথম একটা ডাটা টাইপ দিতে হবে, ডাটা টাইপ তোর মেনশন করতে হবে যে ডাটা টাইপটা কি। দেন আমি দিব হচ্ছে ভেরিয়েবল নেম, সরি ভেরিয়েবল নেম। নেম তুই ইকুয়াল টু দিয়ে বলবি হচ্ছে ওর ভ্যালু, মানে জাস্ট লাইক গ্রামার। ওকে, লাস্টে আমার ফুল স্টপ দিতে হয়, ওরকম ফুল স্টপের মধ্যে এখানে সেমিকোলন দিবি, জাস্ট লাইক গ্রামার। যেমন আমি এসভিও ইউজ করি কোথায় আমার ইসের ক্ষেত্রে, লাইক ইংলিশের ক্ষেত্রে, যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এইভাবে তোমাকে সেন্টেন্স বানাতে হবে। যেমন কোডিং অফ একটা তুই গ্রামার ভাবতে হবে, এখানে গ্রামার আছে, সেটাও ইনস্ট্রাকশন আছে, রুলস আছে, যেটা তোকে ফলো করতে হবে। কোডিং, এটা কোডিং, অনেক আমার কোডিং গ্রামার বলি সেটাকে, ঠিক আছে? যেমন এখানে আমি একটা লিখলাম যে প্রথমে ডাটা টাইপ মেনশন করতে হবে, দেন তোকে ভেরিয়েবল নেম মেনশন করতে হবে, তারপরে ইকুয়াল টু দিয়ে ভ্যালু লিখতে পারিস, ঠিক আছে? তো কেমন করবো? ধর আমি এখানে কি নিয়েছি 7 ইন্টিজার, তাহলে সেই ইন্টিজারের ক্ষেত্রে আমাদের যেটা বলি আমরা ডাটা টাইপ, সেটা হলো ইন্ট। তাহলে ভ্যালু ভ্যালু আর ভেরিয়েবলের নাম কি? ভেরিয়েবলের নাম হলো এ। ইকুয়াল টু, ইকুয়াল টু কি? ভ্যালু, ভ্যালু আমি কত স্টোর করছি? 7। এখন সেন্টেন্স পূর্ণ হলে কি দিতে হয়? ফুল স্টপ। কোডিং এ দিতে হয় সেমিকোলন। সেমিকোলন কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, কোডিং এ কিন্তু বারবার অনেকে ভুলে যায় সেমিকোলন দিতে, সেই কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু ইরর আসবে। সেমিকোলন না দিলে কোডে ইরর আসবে। কারণ এই যে আমি একটা ডাটা স্টোর করলাম, ঠিক আছে? ধরো এই ডাটা আমি স্টোর করলাম, এবার আমি ধরো এমন কিছু করতে চাই, তুমি এ স্কোয়ার বার করবো, কম্পিউটার আমাকে এ স্কোয়ার বার করে দিক। আমি জানি না, কম্পিউটার আমাকে এ স্কোয়ার বার করে দিবে। তো এইখানে আমাদের আরেকটা জিনিস যেগুলো জানতে হবে, সেটা হচ্ছে যে এই যে এ স্কোয়ার বা মাল্টি, এখানে যেটা আমার অ্যারিথমেটিক এক্সপ্রেশন, সেগুলো আমার জানতে হবে, যে প্লাস, মাইনাস, তারপরে অ্যাস্টারেস এন্ড ডিভাইড, এটা কিভাবে কাজ করে। এটা এটা মানে হচ্ছে আমার যেটা হলো অ্যাডিশন, এটা হচ্ছে সাবস্ট্রাক্ট, ঠিক আছে? সাবস্ট্রাক্ট, এটা হচ্ছে আমার মাল্টিপ্লাই এন্ড এটা আমাকে বোঝায় হলো ডিভাইড, ঠিক আছে? এই 4টা আপাতত মনে রাখ, বাকিগুলো বাকি আরো অনেকগুলো অপারেটর আছে, সেটা আমরা আস্তে আস্তে পড়বো কোডিং এ, ঠিক আছে? আপাতত বেসিক্স দিয়ে স্টার্ট করছি। তো প্লাস মানে হচ্ছে অ্যাডিশন, আর মাইনাস মানে সাবট্রাকশন, স্টার মানে মাল্টিপ্লিকেশন, এন্ড এই স্ল্যাশ যেটা বার আছে সেটা হচ্ছে আমার ডিভাইড। তবে যদি কম্পিউটার নিয়ে বসে থাকিস বা মোবাইলের কিবোর্ডে যদি ওপেন করিস, সেখানে দেখতে পারবি এই প্রত্যেকটা আইকনে কিন্তু আছে, ঠিক আছে? প্লাস প্লাস দেখতে পারবি, ইকুয়াল টুর ওখানে আছে ব্যাক স্পেসের পাশে শিফট করলে। দেন হচ্ছে তোর হচ্ছে মাইনাস দেখতে পাবি, ওই ইকুয়াল টু যেটা পাশ তার পাশেই আছে, জিরোর পাশে, ঠিক আছে? এখানে অ্যাস্টেরিস আছে, হচ্ছে অ্যাস্টেরিস থাকলো 8-এর শিফট 8। আর হচ্ছে যেটা আমার ডিভাইডের বাটন মানে স্ল্যাশ, সেটা হচ্ছে থাকে হচ্ছে শিফট, বড় যে শিফটটা থাকে তার পাশে বা কোশ্চেন মার্কের ওখানে, ঠিক আছে? তো এই যে এটা আমি কিভাবে করবো? এখন আসো কোডিং এ আসে। এইসব থিওরি ফিউরি তো ঠিক আছে, থিওরি থিওরি পড়তে অত মজা লাগে না, কোডিং দিকে আসো। অত আমি প্রিন্ট এটা সবসময় করাবো, ছাড়ো, আমি প্রিন্ট এটা সবসময় করাবো। এখন আমি বাকিটুকু তো সবসময় সেম থাকবে। তো আমাদের কি বললাম, সবার আগে তোকে লিখতে হবে ভেরিয়েবলের ডাটা টাইপ, ধরলাম সেটা হবে ইন্ট। দেন আমাদের ভেরিয়েবলের নাম রাখতে হবে এ, অ্যান্ড কেন হচ্ছে এ, ঠিক আছে? এ, দেন তুই ইকুয়াল টু দিবি, অ্যান্ড যে ভ্যালুটা তুই স্টোর করবি সেই ভ্যালুটা, তারপরে এক্সক্লেমেশন মার্ক। তাহলে এটা কি হলো? আমার ধরো এই ভ্যালুটা এখানে প্রিন্ট হয়ে গেল। হ্যাঁ, আরেকটা জিনিস আমি মিস করে গেছি, ঠিক আছে? আরেকটা জিনিস মিস করে গেছি, যে এখন কোন একটা ভ্যালু আমি ধরে নিচ্ছি, যে ভ্যালু আছে ইন্টিজার, ইন্টিজার ভ্যালু আছে, সেই ভ্যালুটাকে আমি প্রিন্ট করতে হবে, ঠিক আছে? প্রিন্ট প্রিন্ট করতে হবে। প্রিন্ট করার জন্য আমি প্রিন্ট, ধরো আমি ভ্যালুটাকে এখানে এ প্রিন্ট করে দিব, এরকম করে এ প্রিন্ট, এইভাবে প্রিন্ট করলে কি হবে? না,
এইভাবে কিন্তু প্রিন্ট করা যাবে না। প্রিন্ট করার ক্ষেত্রে একটা নিয়ম আছে, যেটা যেটা হচ্ছে ইন্টিজারের ক্ষেত্রে পার্সেন্টেজ ডি দিতে হয়, পার্সেন্টেজ ডি দিতে হয় কোডের এই ইনভার্টেড কমার ভেতরে, এন্ড কমা দিয়ে তারপর তোকে যে ভেরিয়েবলটা আছে সেই ভেরিয়েবলটা লিখতে হয়। এই প্যারেন্থেসিস, এই একটা রুল, সেটা গ্রামার ইনস্ট্রাকশন। মানে প্রিন্টের পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ মানে তোকে একটা ভ্যালু রিপ্রেজেন্ট করতে হবে, মানে ওই টেক্সটটা না, তুই কোনো একটা পার্টিকুলার ভ্যালু নিবি। কি ভ্যালু? তার ডাটা টাইপ বলতে বোঝা গেলে ডি। এই ডি বোঝাবে তার ডাটা টাইপ, মানে ইন্টের ক্ষেত্রে ডি হয়। তার মানে একটু পরে আমরা আরো কিছু ডাটা টাইপ দেখবো, ফ্লোট সেই ক্ষেত্রে এফ হবে, ক্যারেক্টারের ক্ষেত্রে সি হবে, পার্সেন্টেজ সি। ঠিক আছে? তো এই ইনভার্টেড কমার ভেতরে, ইনভার্টেড কমা ডাবল ইনভার্টেড কমার ভেতরে পার্সেন্টেজ ডি দিতে হয়, কমা দিয়ে বাইরে তুই যে পার্সেন্টেজ ডিটা কার জন্য, সেই ভেরিয়েবলের নামটা কমা দিয়ে বাইরে হবে, এবং তারপরে ব্র্যাকেটটা শেষ হবে। ঠিক আছে? আসল জিনিসটা দেখি। এটা আমার ভেরিয়েবল এ আছে, এবার আমি ধরো প্রিন্ট করছি, এই প্রিন্টটা আমার ভেরিয়েবল দেখাক। ঠিক আছে? ভেরিয়েবলটা কি সেভ হয়েছে মার্কেটে সেটা আমি দেখতে চাই। তো পার্সেন্টেজ ডি দিচ্ছি। ঠিক আছে? দেন আমি কমা দিয়ে যে ভেরিয়েবলটা আমার আছে সেই ভেরিয়েবলটা নিচ্ছি, এন্ড হচ্ছে এরকম শো হচ্ছে। তাহলে আমার কি শো করা উচিত? তাহলে এই ৭ আমার শো করা উচিত। এই ৭ কি শো করছে? এই দেখো ৭ শো করছে। আমি ধরো এই প্রিন্টটা সরিয়ে দিচ্ছি আপাতত। তাহলে যদি রান করি, দেখো ৭ শো করছে। এবার যদি আমি এর ভ্যালুটা চেঞ্জ করেছি, না আমি ৭ আমার ভ্যালু পছন্দ হচ্ছে না, থালা করার রিজন আমার পছন্দ হচ্ছে না, আমি এখানে ধরো 54 দিব। তাহলে কি আমার কোডটা চেঞ্জ হবে? আমার আউটপুট কি 54 হবে? দেখো 54 হচ্ছে। দেখো 54 প্রিন্ট করে দিচ্ছে। একটু জুম করে দেখিনি স্ক্রিনটা। মানে আমি এখানে যাই এর ভ্যালু দিচ্ছি না কেন, ওটা এ নামক একটা কন্টেনারে সেভ হয়ে যাচ্ছে, এবং প্রিন্টের পার্সেন্টেজ ডি এ যখন বলছি আমার প্রিন্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো এবার যদি আমি চাই না আমি শুধু এর ভ্যালু প্রিন্ট করবো না, আমি এ স্কোয়ারের ভ্যালু প্রিন্ট করবো, সেই ক্ষেত্রে উই ক্যান রাইট ইকুয়েশনস হেয়ার। মানে আমরা এখানে ইকুয়েশন লিখতে পারি। সেটা কিভাবে লিখবো? আসলে আগে এই জিনিসটা বুঝাইনি ইকুয়েশন কিভাবে লেখে। কোডের মধ্যে তুই যে তোমার অলরেডি ভেরিয়েবল ইন্ট, ধর ইন্ট এ দিয়ে আমি অলরেডি ভেরিয়েবলটা ডিফাইন করে দিয়েছি, মানে ডিক্লেয়ার করে দিচ্ছি যে আমার এ কন্টেনার আছে, ওই এ কন্টেনারের কোনো একটা ভ্যালু আছে, আমি অলরেডি ডিক্লেয়ার করে দিচ্ছি। এখন তোর কাজ হলো ইকুয়েশন যদি লিখতে চাস যে আমার নতুন একটা আউটপুট আগে ডিক্লেয়ার করতে হবে। ধর তুই রেজাল্ট ডিক্লেয়ার করতে চাস, তো আগে রেজাল্ট নামে একটা তোকে বানাই দিতে হবে। রেজাল্ট রেজাল্ট বানানে বা তুই আর বানানে। ঠিক আছে? এটা কি লিখতেছি আমি, যাই হোক ছাড়। ঠিক আছে? ধর আর নামে একটা ভেরিয়েবল আমি বানিয়ে নিচ্ছি। ঠিক আছে? সেটাকে আমাকে আবার একটা ইন্ট ভেরিয়েবলই দিতে হবে, কারণ ডাটাটাই আমাদের রাখতে হবে। আরটা কি রিপ্রেজেন্ট করবে? আর রিপ্রেজেন্ট করবে আমাকে একটা ইসে, কি রিপ্রেজেন্ট করবে? যে আমার এ স্কোয়ারটা সেটাকে রিপ্রেজেন্ট করবে। তো আমাকে তার মধ্যে ধর আগে বলে দিতে হবে আর ইকাল টু কি হবে। আর হচ্ছে এ স্কোয়ারকে রিপ্রেজেন্ট করবে, মানে আর ইকাল টু এ মাল্টিপ্লাই এ। মানে আর হচ্ছে এ মাল্টিপ্লাই এ, মানে হচ্ছে এ স্কোয়ার। তাহলে এরকম করে যদি আমি লিখে দিই, তারপর যদি আমি প্রিন্ট এফ আর করে দিই, মানে প্রিন্ট এফ পার্সেন্টেজ ডি আর, তো সেই ক্ষেত্রে আমার কি প্রিন্ট হওয়া উচিত? আসো দেখি কি প্রিন্ট হওয়া উচিত। আমি এখানে ধরো আরেকটা ভেরিয়েবল নিলাম ইন্ট আর। আমি এখন ওটা ডিসাইড করছি না। আমি দেখো লিখছি আর ইকাল টু হচ্ছে এ স্টার এ। ঠিক আছে? আমি এটা বলে দিচ্ছি। এবার আমি প্রিন্ট এফ কি করছি, প্রিন্ট আর, প্রিন্ট একবার প্রিন্ট এ করছি। ঠিক আছে? এ প্রিন্ট হোক একবার, কিন্তু এর পরের স্টেপে প্রথমে এ প্রিন্ট হবে, তারপরে হচ্ছে আর প্রিন্ট হবে। তো আসো দেখি। ঠিক আছে? এই কোডটা কি কি দিতে পারে। তো দেখো এখানে এখানে একটা যে টুইস্ট, দেখো এটা কি একসাথে এসে গেছে, একসাথে এসে গেছে। কিন্তু আমি কি বলেছিলাম যে আলাদা লাইনে আনার জন্য আমাকে আরেকটা দিতে হবে, সেটা ব্যাক স্ল্যাশ এন, যাতে আমি বুঝতে পারি যে আলাদা লাইনে আসতেছে। আমি ধরো আরেকটা ব্যাক স্ল্যাশ এন দিয়ে দিই, যাতে আরো বুঝতে ক্লিয়ারিটি হয়, নিচে আসে। এবার রান করছি। ঠিক আছে? এবার দেখো প্রথমে প্রথমে এ প্রিন্ট হলো, যেমন এ কত ছিল, 54 ছিল, 54 প্রিন্ট হচ্ছে। দেন তারপরে ও ক্যালকুলেট করছে এ ইন্টু এ, আর ইকাল টু এ ইন্টু এ, ক্যালকুলেট করছে সিস্টেমটা। ক্যালকুলেট করে দেন ও কি কি দিচ্ছে, আমার তার ভ্যালুটা রিপ্রেজেন্ট করছে। এবার চলো ভ্যালুটা চেঞ্জ করে দিই, আমি ধর 5 করে দিচ্ছি ভ্যালু আমি। তাহলে আউটপুট কত আসার কথা? 5 স্কোয়ার কত হয়? 25। আসো দেখি। 25, মানে 5 প্রিন্ট করছে, আর 5 স্কোয়ার 25 প্রিন্ট করছে। এবার যদি আমি চাই যে না এটা দেখতে কেমন লাগছে, আমি 5 লিখছি তারপরে আবার 25 লিখছি, কি মানে কানেকশনটা কি? দেন তুই আরো কিছু প্রিন্ট করে দে, এখানে লিখে দে। এখানে তুই লিখে দে এখানে তুই লিখতে পারিস এ ইকাল টু। ঠিক আছে? এ ইকাল টু লিখে দিলি। তারপরে লাইনে তুই এখানে লিখে দে এ, এখানে এ স্কোয়ার তৈরি বলা যায় না, এরকম করে দে এটা ইকাল টু এ স্কোয়ার ইকাল টু। এবারে তুই এটা প্রিন্ট করিস, দেখ দেখতে একটু ভালো লাগছে। মানে এ ইকাল টু 5 এন্ড এ স্কোয়ার ইকাল টু 25। তাহলে তোকে একটা একটা বোধ আসছে, আচ্ছা ওকে এখানে স্কোয়ার ক্যালকুলেট করতেছে। ঠিক আছে।
এবং কিন্তু আমাদের সার্কেল অফ এরিয়া দেখেছিলাম, এখানে তো আগের থেকে কোনো ভ্যালু দেওয়া ছিল না, আমি তো এখানে নিজে ভ্যালু নিচ্ছিলাম, আমার নিজের ভ্যালুতে এটা চেঞ্জ হচ্ছিল। এটা কিভাবে করছে ভাই? এটার জন্য আমাদেরকে এখানে আরেকটা টার্মিনোলজি পড়তে হবে, যেটা হলো ইউজার ইনপুট। এই জিনিসটা তোকে পড়তে হবে, আরেকটা জিনিস আছে যেটা হলো ইউজার ইনপুট। ইউজার ইনপুট, ঠিক আছে? ইউজার ইনপুট মানে আমি ইউজারের কাছ থেকে ডাটা নেব, আমার কম্পিউটারে অলরেডি বা আমার কোডের মধ্যে ডাটা দেওয়া থাকবে না, ইউজারের কাছ থেকে আমি ডাটাটা নেব। সেই ক্ষেত্রে যেটা ইউজ হয় সেটা হচ্ছে স্ক্যানএফ। স্ক্যানএফ ইউজারের কাছ থেকে তোকে যে ডাটা, মানে যেরকম ডাটা টাইপ সেটা লিখতে হয়, পার্সেন্টেজ। ধর আমি ইন্টিজার নিব, তাহলে পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ টি ডাটা নিব। আচ্ছা, আগে ব্যাকেট না, ঠিক আছে? ধর আমি কি প্রথমে লিখতে হবে, কি টাইপের ডাটা নিবি সেটা লিখতে হবে। এবং এই ডাটাটা ওই যেমন করে আমি প্রিন্ট টেবিলে লিখেছিলাম পার্সেন্টেজ ডি কমা দিয়ে বাইরে এটা, এইখানে আমার লিখতে হবে অ্যাট দ্য রেট, একটা এক্সট্রা দিতে হবে অ্যাট দ্য রেট। মানে আমার কোন ভ্যালুটা আমরা ইউজারের কাছে চাবো, অ্যাট দ্য রেট এ, আমার এ ভ্যালুটা ইউজার দিবে। আমি কোডের থেকে আগের থেকে দিব না, ইউজার যে ভ্যালুটা দিবে সেটা কোডে ইনপুট হবে, দেন কোডটা রান করবে। এটাকে বলা হয় ইউজার ইনপুট সিস্টেম। তখন আসলে এটা এই অ্যাট দ্য রেট মানে আমি বলে দিই, অ্যাট দ্য রেট মানে হচ্ছে অ্যাড্রেস, ঠিক আছে? অ্যাড্রেসকে রিপ্রেজেন্ট করে, মানে যে অ্যাড্রেসে, মানে এখানে যে তোর হচ্ছে এ নামে একটা কন্টেনার ক্রিয়েট হচ্ছে, আমি কোডে কোডে আগে বলেছিলাম এ নামে একটা কন্টেনার ক্রিয়েট হচ্ছে, এই প্রত্যেকটা কন্টেনার একটা নির্দিষ্ট অ্যাড্রেস থাকে, সেই অ্যাড্রেসটাকে রেফার করছে এই অ্যাট দ্য রেট এ, মানে ওই অ্যাড্রেসে গিয়ে স্টোর করো, ঠিক আছে? মানে ওই অ্যাট দ্য রেট ওটা বলছে ওই অ্যাড্রেসে গিয়ে ওটাকে স্টোর করো। এখন আসো করে দেখি জিনিসটা। আমি এবার দিব না, আমি এখানে ভ্যালুটা আগের থেকে কোডে বলবো না, বাট আমাকে ভেরিয়েবলটা কিন্তু ডিক্লেয়ার করে করতে লাগবে, ডিক্লেয়ার না করলে কিন্তু হবে না। এবার আমি চাই যে ইউজার ইউজার বলুক, ইউজার আমাকে বলুক, ঠিক আছে? ধরো এখানে স্ক্যানএফ ইউজার আমাকে বলুক যে আমার কি লাগবে, পার্সেন্টেজ ডি, আমার কি লাগবে অ্যাট দ্য রেট এ, আমার অ্যাট দ্য রেট এটা ইউজার বলবে, ঠিক আছে? এটা আমি যদি রান করে দেখ কি আসবে, দেখ একটা ভ্যালু এখানে চাচ্ছে, এটা এখানে ব্লিঙ্ক হচ্ছে, মানে একটা ভ্যালু চাচ্ছে। তাহলে আমি ভ্যালু এখানে 5 এন্টার করলাম, 5, 5 টিপে কম্পিউটার এন্টার করে দিলি, দেখ এটা কি করছে, পার্সেন্টেজ ডি, আচ্ছা এ ইকাল টু 5, আর এখানে এত বড় সংখ্যা কেন দিচ্ছে, আল্লাহ দেখি। এটা কি করছে, এক মিনিট দাঁড়া দেখে নি কি আছে, এ ইকাল টু স্ক্যানএফ অ্যাট দ্য রেট এ ইন্টে পার্সেন্টেজ ডি স্ক্যানএফ। দাঁড়া, এই অনলাইনে কম্পাইলারে এডি হয়, অনলাইনে কম্পাইলারে বেশি লোড দিলে অনলাইন কম্পাইলার চলতে পারে না। এখন আমাদের ভিএস কোডে আসে, ঠিক আছে? একবার ভিএস কোডে এসে দেখি ভিএস কোডে রান করছে নাকি। এখানে অলরেডি আমি একটা লিখে রাখছি, এটা কিছু একটা টেস্ট সি। এখানে যদি ভিএস কোডে আমি আমার এই কোডটা দিই, তাহলে আমার কি দেখছি আসা যাক, দেখা যাক। ইন্ট মেইন এখানে যা আছে দেখ, ইন্ট এ, আমি ইন্ট আর, দুটা ভেরিয়েবল আমি অলরেডি ডিক্লেয়ার করে দিলাম। দেন হচ্ছে আমি ফর্মুলা বলে দিচ্ছি যে আর ইকাল টু এ অ্যাস্টারিস এ এন্ড স্ক্যান এফ, এটা প্রিন্ট এফ, প্রিন্টে কি প্রথমে কি প্রিন্ট করবে, এ প্রিন্ট করবে, আর তারপরে আমাকে এ স্কোয়ার প্রিন্ট করে দিবে, আর এটাকে ইউজারের কাছ থেকে নেবে পার্সেন্টেজ ডি। তার সাথে কি করা কি হয় দেখ, আমাকে এখানে একটা ভ্যালু ইনপুট ইনপুট করতে হবে। আমি ধর 5 ইনপুট করলাম, 0 আসছে, সেটা গর্ব হচ্ছে এখানে। আই থিঙ্ক এটা ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ইভেন এখানে এটা গড়বড় হয়েছে, বুঝছি বুঝছি। তুই আগে তোকে এটাকে নিয়ে নিতে হবে, ঠিক আছে? এইখানেই গড়বড়টা হচ্ছে। আগে আমি আর ক্যালকুলেট করে রেখে দিয়েছি, কিন্তু আমার অলরেডি আগে তো এ ডিফাইন্ড নাই। আমাকে এখানে এখানে একটা কোডটা ইরোর হয়েছিল, আমি বুঝে গেছি বুঝে গেছি। মানে কেসটা কি হয়েছিল, আমি কোড কম্পাইলার অ্যানালাইসিস করি, কম্পাইলারকে আমি কি বলছি, কম্পাইলারকে আমি বলছি যে সর্বপ্রথমে একটা ভেরিয়েবল আছে এ, আর একটা ভেরিয়েবল আছে আর,
তারপর বলছি আর ইকুয়াল টু এ প্লাস এ, কিন্তু এতে তো কোনো ভ্যালু স্টোরি নেই। আমি আগেই বলে দিচ্ছি যে একে গুণ করো, কিন্তু এতে তো কোনো ভ্যালু নেই। এইখানে হলো ইরোরটা, আমি এতে কোনো ভ্যালু দেই নাই, কিন্তু আগেই আমি বলছি এ এ গুণ করো। এইখানে ইরোরটা আসতেছে, ঠিক আছে? এইরকম ইরোর করা যাবে না। আগে আমাকে এতে ভ্যালু স্টোর করতে হবে, মানে স্ক্যানারটা আমাকে আগে দিতে হবে, ঠিক আছে? কিন্তু স্ক্যানারটা আমি আগে দেই, তাহলেই আমার পুরো কোডটা রান হবে। এবার এবার যদি দেখি, এটা যদি করি আমি, তাহলে দেখ কোডটা ঠিকঠাক কাজ করবে। এবার যদি আমি দিই, এই দেখ 25, মানে কোডটা এখানে ইরর হচ্ছিল, মানে আমি এতে কোনো ভ্যালু স্টোরি করিনি, কিন্তু আমি কম্পাইলারকে বলছি তুই এ আর এ গুণ করে আর আরে বল, ঠিক আছে? মানে আমি কাউকে কোনো টাকা দেই নাই, কিন্তু বলছি বাজার করে আন, মানে এরকম কেসটা হয়ে যাচ্ছে। এরকম ভুল করা যাবে না, ঠিক আছে? তো স্টেপ বাই স্টেপ যেহেতু কম্পাইলার ইসে করে কোডটা পরে, তো সে তোকে স্টেপ বাই স্টেপই তোকে লিখতে হবে। প্রথমে এ ডিক্লেয়ার করলি, তারপর এটা ইউজারের কাছ থেকে নিলি, তার উপর একটা আর ডিক্লেয়ার করলি, আর আর ইকাল টু এ ইন্টু এ, দেন তুই হচ্ছে এ প্রিন্ট করলি, আর আর প্রিন্ট করলি, ঠিক আছে? এটা এটা করতে হবে। বা এখানে তুই এ যে প্রিন্ট করাটা, এটাকে তুই আগে দিতে পারিস, যেমন এ নেওয়ার সাথে সাথে আগেও প্রিন্ট করবে যে এটা ইউজার কি দিয়েছে, তারপরেও বাকি ক্যালকুলেশন করবে। স্টেপ বাই স্টেপ তোকে লিখতে হবে। তো আমি এখানে কি করলাম, এমন একটা প্রোগ্রাম বানালাম যেটা কি করছে, যখন যাই যাই নাম্বারে আমি ইনপুট করি, সেটাও তার স্কোয়ার করে দিয়ে দিবে, তার স্কোয়ার আমাকে দিয়ে দিবে, ঠিক আছে? এটা একটু ভালো করার জন্য আমরা কি করতে পারি বল দেখি। এটা কি, কোড যখন রান করছি, শুধুমাত্র এখন একটা ডট আসছে, এটা কি করতে হবে এখানে, ইউজার নাও বুঝতে পারে এখানে কি করতে হবে। আমার আমার টার্গেট হলো সবসময় কোডটাকে ভালো করা এবং ইউজার ফ্রেন্ডলি রাখা। তার জন্য আমাকে কি করতে হবে, এখানে একটা আমাকে স্ক্যান প্রিন্টে যদি আমি বলে দিই, ঠিক আছে, আমি যদি ইউজারকে বলে দিই যে এখানে তুমি একটা ভ্যালু এন্টার করো, তাহলে তোমার তার স্কোয়ার দিবে, ঠিক আছে? আমি এর আগে কোডটা শেষ করি, ঠিক আছে? কোডটা শেষ না করলে হচ্ছে না। তো আমি এখানে আগে ইউজারকে বলে দিচ্ছি যে প্রিন্টএফ কি বলবে, এন্টার আ ভ্যালু এন্টার আ ভ্যালু টু স্কোয়ার ভ্যালু টু ক্যালকুলেট এ টু স্কোয়ার, এন্টার আ ভ্যালু অফ এ দিয়ে এটা এটা আরো বলে যাবে, ঠিক আছে? ভ্যালু অফ এ ক্যালকুলেট এটা, ঠিক আছে? এখানে আমি সেমিকোলন দিচ্ছি, তাহলে এবার এবার আমার কি আসবে, এখানে কিন্তু সবসময় তোমাকে লাস্টে সেমিকোলনটা দিতে হবে। আমি প্রিন্ট এফ আগে আগে বলছি, কম্পাইলারকে বলছি যে প্রিন্ট এফ কর এন্টার আ ভ্যালু, মানে আমি ইউজারকে বলছি এন্টার আ ভ্যালু, দেন ইউজারকে একটা ভ্যালু ইনপুট করার জায়গা দিচ্ছি, তারপরে ওটাকে আবার প্রিন্ট করে দিচ্ছি, তুমি এটা এটা প্রিন্ট হ্যালো দিছো, তারপরে ও এটা ক্যালকুলেট করবে এবং আমাকে বলবে। আসলে দেখি আর কোডটা, এটা আমি এন্টার আ ভ্যালু অফ টু ক্যালকুলেট এ স্কোয়ার, তাহলে আমি এখানে ধরো 6 দিচ্ছি, তাহলে কি আসবে, দেখো প্রথমে বলছে এ ইকাল টু 6, তারপর বলছে এ স্কোয়ার ইকাল টু 36। এখন তুই কোডটাকে যতবার ইচ্ছা রান করে যত বড়ই নাম্বার দে, ওই বড় নাম্বারটা ক্যালকুলেট করে দিবে। এবার এখানে একটা ইরর আসছে, এইটা হচ্ছে আরেক রকম ইরর। এই এই এত বড় নাম্বারের স্কোয়ার কি এই নাম্বার হইতে পারে? বলো আমাকে, এই নাম্বারের কি স্কোয়ার কোনদিন এই নাম্বার হইতে পারে? এইখানে একটা এসে যায় আমার হচ্ছে ডাটা টাইপের যেমন বাউন্ডেশন, সেটা মানে ইন্ট ডাটা টাইপ এত বড় নাম্বার স্টোরি করতে পারবে না। ইন্ট যে ডাটা টাইপটা আছে, এই ডাটা টাইপটা এত বড় নাম্বার স্টোর করতে পারে না। ইন্ট ডাটা টাইপ শুধুমাত্র 32 মানে 32 লাখ এরকম কিছু একটা নাম্বার থেকে করতে পারে, 32 লাখ, ঠিক আছে? তার থেকে বেশিও সম্ভবত করতে পারে না। বাউন্ডেশন আছে, তো সেই ক্ষেত্রে আমার এখানে ইন্টের বদলে এখানে আমার ইউজ করতে হবে লং বা ওর থেকে বড় নাম্বার, ঠিক আছে? তো আমি এখানে এই নাম্বারটা ছোট করছি, ঠিক আছে? ইন্টে এত বড় নাম্বার স্টোর হয় না। আমি ধরো এটা দিচ্ছি, দেখ ও এটা ভ্যালু দিয়ে দিচ্ছি, তো এখন যাই এখানে ইনপুট দে সেটা তুই এনে করতে পারবি, ঠিক আছে? এবার আমি ধর এখানে এরকম নাম্বার ইউজ করবো না, আমার লাগবে ডেসিমাল নাম্বার। আমি 2.5 দেবো, 3.6 দেবো, ঠিক আছে? কারণ দেখ আমি যদি এরিয়া অফ সার্কেল এখানে এখানে যাই, এখানে যদি আমি 8 পয়েন্ট সামথিং সামথিং এন্ট্রি করি, 8 পয়েন্ট সামথিং এন্ট্রি করে ও কিন্তু তাও ভ্যালু দিবে, মানে পয়েন্টে ভ্যালু দিচ্ছে। তা আমার আমার এই কোডটা কি পয়েন্টে ভ্যালু দিবে? এখানে যদি আমি ধর 5.5 দিয়ে দিই, তাহলে কি ও আমার ভ্যালু দিচ্ছে দেখি? দেখ 5.5 তো 5.5 দিচ্ছি, ও ভ্যালু নিচ্ছে 5, আবার দিয়ে দিচ্ছে 25। এটা কেন হচ্ছে? এটার পেছনে কারণ কি? এটার পেছনে কারণ হচ্ছে ইন্ট ইন্ট বোঝায় শুধুমাত্র ইন্টিজার, বাট তুই যখন ইনপুট দিচ্ছিস, ইনপুটে তুই দিয়ে দিচ্ছিস ডেসিমাল নাম্বার, মানে 5.5। এই 5.5 ডেসিমাল নাম্বারটাকে ও ইন্টিজারে কনভার্ট করে, মানে এর শুধু ইন্টিজার পার্টটুকে নিবে, মানে 5, তারপরে ওটাকে স্টোর করে দিবে।
মানে ওইটাকে 5.5 ধরবেই না, 5.5 নেবে না। তার জন্য আমাকে আরেকটা ডাটা টাইপ ইউজ করতে হবে, ফ্লোট। এই ফ্লোট ডাটা টাইপ, ফ্লোট ডাটা টাইপ কি করে, পয়েন্ট মানে ডেসিমালে স্টোর করে। কত কত অবধি স্টোর করে ডেসিমালে, ও ডেসিমালে স্টোর করবে হচ্ছে তো 5.0000, 4টা জিরো অবধি স্টোর করে, ঠিক আছে, এরকম হচ্ছে ফ্লোট। 4.4টা ডেসিমাল নাম্বার ফ্লোট করে। তো আমরা এখানে রিপ্লেস করে দিই এই ইন্ট গুলাকে ফ্লোট দিয়ে, ঠিক আছে, ফ্লোট। আমি এখানে রেজাল্টও দিবে আমার ফ্লোটে, ফ্লোট, ফ্লোটে রিপ্লেস করে দিলাম। এবার কি হবে, যদি ধরো এরকম করে দিয়ে দিই, দেখ হচ্ছে না, হচ্ছে না, কিছু একটা ইরর আসছে। কেন আসছে, কেন ইরর আসছে আমার বল দেখি, কেউ যদি বলতে পারিস। এইখানে যে দেখতে পাচ্ছি পার্সেন্টেজ ডি, এখানে আমি কি বলেছিলাম, এই ডিটা হচ্ছে আমার একটা ডাটা টাইপকে রিপ্রেজেন্ট করে। তো ফ্লোটের ক্ষেত্রে আর ইন্টের ক্ষেত্রে কি সেম ডাটা টাইপ হচ্ছে না? তো আমাকে এই ডাটা টাইপের রিপ্রেজেন্ট করছে, এটাকেও চেঞ্জ করতে হবে। ফ্লোটের ক্ষেত্রে সর্বপ্রথমে কোডটাকে এন্ড করি, ঠিক আছে। এখানে ইরর থাকা সত্ত্বেও কিছু একটা দিয়ে দিচ্ছে, কারণ ওরা ওইভাবে অ্যাকসেপ্ট করে নিচ্ছে, ঠিক আছে। বাট আমরা ইরর মুক্ত চাই, ঠিক আছে। এখানে ডিটাকে আমাকে পার্সেন্টেজ এফ করতে হবে ফর ফ্লোট। ফ্লোটের জন্য হয় পার্সেন্টেজ এফ, এটা তোমাকে মনে রাখতে হবে। এই সব পার্সেন্টেজ ডি গুলাকে পার্সেন্টেজ এফ করতে হবে। এবার রান কর, দেখ কোনো ইরর নাই। মানে তোকে এই পার্সেন্টেজ এই যে এফটা, এটাকেও ঠিকঠাক রাখতে হবে। এবার যদি আমি এখানে ইনপুট দেই 2.6665, তাহলে কি আসতেছে দেখ, ডেসিমালের নাম্বার আসতেছে। 4 না, 4 থেকে বেশি নেয়, কারণ এখানে ফ্লোটে তো এটা 8 বিট সম্ভবত নেয়, এর থেকেও বেশি নিবে, এত দূর নিবে। 8 বিট, 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ 8 বিট নিচ্ছে, ঠিক ঠিক ঠিকই বলছিলাম। আচ্ছা, তোদেরকে বিট জিনিসটা তো বোঝায় নাই, ঠিক আছে, এটা বুঝে এরপর বিট জিনিসটা বোঝাচ্ছি। 8 বিট 8 বিট সাইজ গুলো দেখতে বোঝাচ্ছি বিষয়টা। এবার কি করে দেখ, আমি যে কোনো ডেসিমাল নাম্বার ইনপুট করছি, আমার কিন্তু হয়ে যাচ্ছে। মানে আমি ফ্লোট দিয়ে আমি ডেসিমাল নাম্বারও নিতে পারি। মানে আমার যেমন ডাটা টাইপ আমি এন্ট্রি নিব, সেই হিসেবে ডাটা আউটপুট যাচ্ছে। মানে আমি যেমন ইনপুট নিব, সেই হিসেবে তেমন আউটপুট যাবে, এবং সেই হিসেবে আমার ডাটা টাইপও চেঞ্জ করতে হবে। এবার আমি তোদেরকে বলবো, আমরা যে একটু আগে এখানে দেখলাম, আমাদের টার্গেট কি ছিল আজকে, আমাদের টার্গেট ছিল আমি এই জিনিসটা বানাবো, মানে আমার এরিয়া অফ সার্কেল আমি বানাবো। তার জন্য আমার কি কোড করতে হবে আমাকে বল, কি ভ্যালু আমার লাগবে, কি ভ্যালু আমার স্টোর করবো, আমাকে বল। টেক্সটে বলতে পারিস, মাইক খুলে বলতে পারিস, যেভাবে ইচ্ছা বল, কারণ ইন্টারাক্টিভ না হলে বিষয়টা হয় না। এতক্ষণ ধরে আমি বলে যাচ্ছি। কি স্টোর করতে লাগতে পারে, আমার এখানে ফর্মুলা আছে a ইকাল টু পাই আর স্কোয়ার, যেখানে আমি আর এন্ট্রি করছি, আমার ক্যালকুলেট করে দিচ্ছে রেডিয়াস। তো কি এন্ট্রি, তো ডাটা স্টোর করতে হবে আমাকে, যে এই ডাটা তোমার জেনে রাখ, এই ডাটা কর। তো কেউ পাই আমাকে বল, বল বল। পাই হ্যাঁ, ঠিক। পাই একটা ডাটা হলো আমার পাই ডাটা স্টোর করে রাখতে হবে। আর আর কোন ডাটা আমাকে ডিক্লেয়ার করতে লাগতে পারে, আর কোন ডাটা পাই আর আমাকে স্টোর করে রাখতে হবে, আর কোন ডাটা আমাকে দেখতে হবে। ইন্টিজার ইনপুট নিতে হবে, তাতে রেডিয়াসের কি গেল মেসেজ, ইন্টিজার ভ্যালু ইনপুট নিতে হবে, তাতে রেডিয়াসের ভ্যালু স্টোর করতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক, রেডিয়াসের ভ্যালু স্টোর করতে হবে। মানে তোমার পাই স্টোর করতে হবে, রেডিয়াস স্টোর করতে হবে। তাহলে আরেকটা পাইতে থাকলো, আরেকটা জিনিস আমাকে এখানে ডিক্লেয়ার করে দিতে হবে, যে এই জিনিসটা একটা ফাংশন আছে, যেটাকে আমার ফর্মুলা আকারে লিখতে হবে। সেটা হলো এরিয়া। আমাকে এরিয়াটাও আগে ডিক্লেয়ার করতে হবে, যে আমার এরিয়া হবে এটা, এরিয়া ইকাল টু এই আমাকে এটা বলতে হবে। ঠিক ঠিক বলেছি। তো এবার দেখি তাহলে। এবার আমি, হ্যাঁ, ইন্টিজার বলেছি, আমি আরেকটা টুইস্ট এখানে করি। আমার তো এখানে আমি 8.5 দিচ্ছি, তাহলে 8.5 দিয়ে যদি আমি ইন্টিজারে করে ধরি, তাহলে 8.5 আমার ক্যালকুলেশন ইরর দিবে, 8.5 কে 8 ধরবে। তাহলে আমার ইন্টিজারের থেকে কোনটা বেশি বেনিফিশিয়াল হবে, ইন্টিজারের বদলে ফ্লোট ফ্লোট। আমাকে ফ্লোটটা ইউজ করতে হবে, কারণ আমি পয়েন্টও ভ্যালু হতে পারে, আমার কোনো রেডিয়াস আমার পয়েন্টও হতে পারে। তোরা হয়তো যদি ইঞ্জিনিয়ারিং ড্রয়িং করে থাকিস, দেখবি ওখানে পয়েন্টও তো ভ্যালু ড্রয়িং আসতে পারে। তো ওখানে আমার রেডিয়াস যদি আমি পয়েন্টে ভ্যালু থাকে, তো আমি এখানে ক্যালকুলেশন পয়েন্টে করে করবো। আমাকে ইন্টিজার তাহলে নিতে হবে না, আমাকে ফ্লোট নিতে হবে। তো আসলে কোডটা করি, ঠিক আছে। এখানে আমার অলরেডি কিছু ভ্যালু নেওয়া আছে, আমি এই কোডটাকে এডিট করছি, ঠিক আছে। তো সর্বপ্রথমে ফ্লোট এ নেওয়া আছে, ঠিক আছে। তো ধরলাম ফ্লোট এটা হচ্ছে আমার রেডিয়াসের ভ্যালু, তো এটা আমি রিপ্লেস করে দিচ্ছি আর আমাকে বার করতে হবে। তো এন্টার ভ্যালু
ভ্যালুর বদলে এন্টার রেডিয়াস করে দিচ্ছি আমি, ঠিক আছে, এন্টার রেডিয়াস, এন্টার রেডিয়াস, আমি এন্টার রেডিয়াস করে দিচ্ছি। এখানে তাহলে আমি রেডিয়াস চাচ্ছি, রেডিয়াস আমি বলেছিলাম আর, তাহলে এখানে আমি ওই যে আমাকে চেঞ্জ করতে হবে, নামও চেঞ্জ করতে হবে। তাহলে এবার কি প্রিন্ট করবে, রেডিয়াস প্রিন্ট করবে, তাহলে আমি এখানে এটাকেও আর করছি, এটাকেও আর করছি, সবগুলো আরটা চেঞ্জ হলো। এবার এখানে ফ্লোট আরটা কি ছিল রেজাল্ট, বাট আমাদের এখানে রেজাল্ট কি আসবে, রেজাল্টে এ আসবে, তো আমি এ দিয়ে দিচ্ছি। আর এখানে আরেকটা রুল রুল বলতে আমি ভুলে গেছি, যে ভেরিয়েবল ডিক্লেয়ার করার রুল ওটা আমি আসছি একটু করে, রুলগুলো আমি বলতে ভুলে গেছি। এবার আমার ইকুয়েশন কি আছে, ইকুয়েশনটা বল দেখি। এ ইকাল টু পাই, এবার পাই একটা ভেরিয়েবল আসবে, পাই, এখানে ডাইরেক্ট কোনো পাই ভেরিয়েবল থাকে না, আমাকে লিখতে পারি এরকম করে পাই, আমি ওটা পাই, আর পাই আর স্কোয়ার, আর স্কোয়ার এখানে অলরেডি সবকিছু দেওয়া আছে, এ গুলাকে আর এর ট্রান্সফার করবো, তাহলে কি হচ্ছে এ ইকাল টু পাই আর আর আর, আর এখানে এখানে ফর্মুলাটাও এখানে এটাকে এ দিচ্ছি, ঠিক আছে, এ ইকাল টু প্রিন্ট করবে ফ্লোট, কি প্রিন্ট করবে, এ প্রিন্ট করবে, বা এটাকে এরিয়া লিখে দিই, ঠিক আছে, একটু ভালো লাগবে দেখতে, এরিয়া ইকাল টু সামথিং। এবার কিছু একটা এখানে মিস গেল, বল দেখি কি মিস গেল। কিছু একটা ভ্যালু আমার এখানে এখনো স্টোর করিনি, পাইয়ের ভ্যালু, আমরা এখানে পাইয়ের ভ্যালুটা এখনো স্টোর করিনি, তো আমাকে পাইয়ের ভ্যালুটা স্টোর করতে হবে। তো পাই আমি এখানে ডিক্লেয়ার করলাম ফ্লোট, ঠিক আছে, কারণ পাইয়ের ভ্যালু কত, পাইয়ের ভ্যালু কি হয়, পাইয়ের ভ্যালু কি হয়, যেটা আমার 3.14, ঠিক আছে, 3.14 কি একটা ফ্লোট ভ্যালু, তাহলে আমাকে এখানে এর জন্য ফ্লোট নিতে হবে, ঠিক আছে, ডেসিমাল ভ্যালু, এর জন্য আমাকে এটাও ফ্লোট নিতে হবে। তো আমি এটা ভেরিয়েবল নাম রাখলাম পাই, পাই ইকাল টু আমি বলে দিচ্ছি কত, 3.14, আমি বলে দিলাম সিস্টেমকে পাই এর ভ্যালু হলো 3.14। এবার একটা ভেরিয়েবল নিলাম আর, যেটা হলো রেডিয়াস, বললাম হচ্ছে এন্টার আর রেডিয়াস, তারপর স্ক্যান মানে রেডিয়াস, ইউজারের কাছ থেকে রেডিয়াসটা নেবে, দেন কিছু একটা এখানে প্রিন্ট, রেডিয়াসটা একবার প্রিন্ট করবে, ঠিক আছে, ছেড়ে দেয়, রেডিয়াস আমি নিব না, প্রিন্ট করার দরকার নেই, কারণ প্রিন্ট অলরেডি দেখাই যাবে কি ইনপুট করছে, কারণ এখানে যদি আমি দেখি এখানে প্রিন্ট আবার দেখাচ্ছে না রেডিয়াস কত ছিল, জাস্ট ক্যালকুলেশন দেখাচ্ছে, ঠিক আছে। তাহলে ফ্লোট এ গেল, এ কি, এ ইকাল টু হচ্ছে পাই ইন্টু এত এত, তারপর দেন আছে আমার ফ্লোট এরিয়া, এটা, ঠিক আছে। তো আসো দেখি এই কোডটা কাজ করছে কিনা, লজিক অনুযায়ী সবকিছু ঠিকঠাক মনে হচ্ছে। এবার আসো প্ল্যান করি, কি আসলে এটা, আচ্ছা সরি, আচ্ছা সরি সরি সরি, এখানে কিছু একটা মিস গেছে, এক্সক্লেমেশন, কমা কমা বিফোর পায়ের আর, পরে আরেকটা স্টার দিতে হতো ইনটু করার জন্য, মাল্টিপ্লাই। আচ্ছা ঠিক, হ্যাঁ, এটা এখানে এখানে এটা নেই, ঠিক। তো এবার তাহলে ঠিক আছে, থ্যাংক ইউ। এবার তাহলে এই যে কোডটা আসলো, এবার এন্টার রেডিয়াস করছি, ধর এন্টার আমি রেডিয়াস ধরো হচ্ছে 5.5 দিলাম, যেহেতু ফ্লোট নিয়েছিলাম কোনো চাপ নাই, নিচ্ছি, তাহলে এরিয়াটা ক্যালকুলেট করে বলে দিচ্ছি এত। তাহলে আমি এবার যদি গুগলটা দিয়ে ভেরিফাই করে দেখি, ঠিক আছে, গুগলের সেম ভ্যালু দিচ্ছি নাকি, দেখেন এখানে হচ্ছে 95 পয়েন্ট সামথিং দিচ্ছে, এখানে আবার 94 পয়েন্ট সামথিং, মানে আসলে ওই 95ই দিচ্ছে আশেপাশে। এবার এইখানে বল এটা কেন হচ্ছে, এখানে 95 দিচ্ছে আর আমার এখানে 94 দিচ্ছে, কারণ আমি এখানে পায়ের একটা অ্যাপ্রক্স ভ্যালু নিয়েছিলাম, আমরা এক্সাক্ট পায়ের ভ্যালুটা নিয়ে নিই, এক্সাক্ট পায়ের ভ্যালু আমি এখানে কোড দিয়ে রাখিনি, বাট এখানে গুগলের যেটা এখানে ওর এক্সাক্ট যে পায়ের ভ্যালুটা, সেটাই কিন্তু এখানে ইনপুট দেওয়া আছে। যদি আমি এখানে সার্চ করে লিখে দিই পাই ভ্যালু, ঠিক আছে, পায়ের যা ভ্যালু আছে সেটা এখানে একটা বড় সড়ো ভ্যালু দেখাবে, সেই ভ্যালুটা যদি আমরা নিই, এক্সাক্ট ভ্যালু যেটা আছে, সেই এক্সাক্ট ভ্যালুটা যদি আমি আমাদের কোডে দিই, ঠিক আছে, তা এবার দেখি সেটা তাহলে কি আসে, ধর এটা আমার এক্সাক্ট ভ্যালুটা দিয়েছি, তাহলে কি আসে দেখি, দেখ তাহলে সেম আসছে। আমি এখানে পাইয়ের ওখানে এক্সাক্ট ভ্যালুটা দিই নেই, অ্যাপ্রক্স ভ্যালুটা দিয়েছিলাম, এর জন্য সেম আসছিল না। এলো কেস, তোকে সমস্ত লজিক টজিক সবকিছু ঠিকঠাক রাখতে হবে, তাহলে তুই কোডটা করতে পারবি। এবার আমি তোদেরকে হোমওয়ার্ক দিব কিছু, যে তোরা এই লজিকটা বিল্ড করে সেটা বাড়িতে করে আনবি, ঠিক আছে, প্র্যাকটিস করবি, প্র্যাকটিসটা কোডিং এ প্র্যাকটিসটাই মেইন। হ্যাঁ, একটা পেজ দিচ্ছে, কি করতে হবে, আমি যেগুলো তোর অনেকগুলো ফর্মুলা শিখেছিলি আগে ক্লাস 10-এ, রেডিয়াস বার করা, ভলিউম বার করা, স্পিয়ারের ভলিউম, তারপর হচ্ছে আরো যতগুলো শিখেছিলি, সব সব ওইরকম এরিয়া, এরিয়া হোক, ঠিক আছে, আরে কি এরিয়া, কি লিখতেছি আমি, ঠিক আছে, এরিয়া ক্যালকুলেট করবি, ভলিউম, ঠিক আছে, ভলিউমটা ক্যালকুলেট করবি, তারপর হচ্ছে ভলিউম, যে ভলিউম অফ স্পিয়ার হোক, ভলিউম অফ কোনো আয়তক্ষেত্রে ভলিউম, মানে রেক্টাঙ্গেলের ভলিউম, ঠিক আছে,
রেক্টেঙ্গেল না, সরি, কিউবের ভলিউম, ঠিক আছে? সমস্ত এগুলো যে এরিয়া ভলিউমে যে ফর্মুলাগুলো আছে সেগুলো করবি। তারপর যদি প্লাস মাইনাস মানে ইকুয়েশন সলভ করা, ধরো এরকম কোন একটা ইকুয়েশন বলা ছিল, এ প্লাস বি প্লাস সি, তারপর ধর সি স্কোয়ার বলে দিল, আবার প্লাস এ প্লাস বি তার স্কোয়ার, ঠিক আছে? এরকম কোনো ইকুয়েশন দেওয়া থাকলো, এই ইকুয়েশনের অ্যান্সার কি আসবে, যেখানে আমি এ বি সি ভ্যালু অলরেডি আগে থেকে বলে দিছি, এরকম ইকুয়েশন গুলো বানালি। এরকম কিছু 4-5টা প্রোগ্রাম তোরা নিজেরা বানাবি, বানিয়ে দেখবি। এটা আমরা অলরেডি চ্যাপ্টার 1 এর কিছু পার্ট, যেটা কোডিং পার্টটা, সেটা কমপ্লিট করছি। কিন্তু চ্যাপ্টার 1 এ যদি সিলেবাসটা ওপেন করিস, সেখানে আরো কিছু এক্সট্রা জিনিস আছে, ঠিক আছে? মানে কোডিং আজকের মতো কোডিং পার্টটা এটুকুই, বাট আমাদের আরো কিছু থিওরি পার্ট পড়তে হবে, যেটা আমাদের চ্যাপ্টার 1 এ ছিল। আমাদেরকে যে এই আমরা কোডিংটা কোথায় করছি? কোডিং করছি একটা সিস্টেমে, কম্পিউটারে। তাহলে যদি কম্পিউটার সম্পর্কেই না জানি, তাহলে আমি কি হিসাব মতো আমার কোডিং করা উচিত? উচিতই না আমার কোডিং করা। তো এর জন্য আমাদেরকে কম্পিউটার সম্পর্কে পড়তে হবে, কম্পিউটার সিস্টেম। তো কম্পিউটার সিস্টেমে কি কি থাকে সেই জিনিসগুলো নিয়ে আমি আলোচনা করব, একটু ডিসকাস করি। তো সর্বপ্রথমে যদি কারো কাছে এখানে ল্যাপটপ বা কম্পিউটার অলরেডি সেট আপ থাকে, তাহলে আমাকে বল তোর কাছে কি কি ডিভাইস আছে। ধর আমি আমি এখানে ড্র করছি, যেটা আমার খুব ঘাটিয়া হয়, তো তাও করতেছি, ঠিক আছে? একটা মনিটর আছে, তার সামনে একটা কিবোর্ড আছে, সরি, তার সামনে একটা কিবোর্ড আছে, এবং কিবোর্ড একটা আছে, তার সাথে কি আছে, একটা মাউস আছে। এবং এইখানে একটা ধর, কলেজে যদি কম্পিউটার ল্যাবে দেখে থাকি, সেটার থেকে ইমাজিন কর, যদি নিজের ল্যাপটপ না থাকে, ল্যাপটপে ইমাজিন না করে, এরকম একটা কি আছে, এটাকে কি বলি আমরা? সিপিইউ। প্রত্যেকটা তার এই আমার সিপিইউর সাথে কানেক্টেড। এই ধরো হচ্ছে এই ল্যাপটপ থেকে এখানে যায়, ডিসপ্লে কানেক্ট এখানে যায়, তো এইভাবে একটা কানেক্ট হয়ে আছে সবকিছু। তাহলে এখানে কি কি ডিভাইস দেখতে পাচ্ছিস? তুই যখন কোনো কিছু কম্পিউটার ইনপুট দিচ্ছিস, বা লেখা টেক্সট কিছু, বা যেকোনো ক্লিক হোক, সেটা করতেছিস এই ডিভাইসগুলো দিয়ে। এইখানে যে আমার ডিভাইসগুলো আছে, এই ডিভাইসগুলো হচ্ছে আমার ইনপুট ডিভাইস, যেটা তুই কম্পিউটার ইনপুট দিচ্ছিস। এখন আমি ইনপুটটা করে তুই দেখতে কোথায় পাচ্ছিস? এই ডিসপ্লেতে। এটা হলো তোর আউটপুট ডিভাইস। এবার এইখানে ইনপুটের রেসপেক্টে আউটপুট দিচ্ছে, সেটা কে 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 নির্ধারিত করতেছে? সেটা নির্ধারিত করছে আমার এই যন্ত্র, যেটা নাম হলো সিপিইউ। তাহলে আমার কম্পিউটার সিস্টেমে কি কি জিনিস আছে? ইনপুট ডিভাইস, সিপিইউ এন্ড আউটপুট। এইগুলাকে কানেক্ট কে করতেছে, মানে জুড়ে রাখতেছে কে? এই যে মাঝখানে তারগুলা, এই তারগুলাকে বলে বাসেস। এই বাসেসের মাধ্যমে আমার কি প্রত্যেকটা যন্ত্র একে অপরের সাথে কানেক্ট হয়ে আছে। এখন যদি আমি একটা মানে ক্লিন ডায়াগ্রাম বানাই, তাহলে কি আছে? আমার ইনপুট আছে, আমার এখানে সিপিইউ আছে, আর হচ্ছে আউটপুট আছে। আউটপুট এগুলাকে কে কানেক্ট করে আছে? এগুলাকে কানেক্ট করে আছে বাসেস কানেক্ট করে আছে। তার সাথে এখানে আরেকটা জিনিস মিসিং যাচ্ছে, কি মনে কর, ভাব একটা কিছু মিসিং আছে। তোর কম্পিউটারে নিশ্চয়ই একটা স্টোরেজ সিস্টেম আছে, স্টোরেজ। এই হলো স্টোরেজ, যেটা কোথায় থাকে? তোর এই যে সিপিইউটা আছে, সিপিইউর ভেতরেই তোর হলো স্টোরেজের কিছু ডিস্ক আছে, র্যাম আছে, সেই জিনিসটা। এখন আমরা এক এক করে এই প্রত্যেকটা জিনিস নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? সর্বপ্রথমে মেইন যে লোকটা আমাদের কম্পাইল করছে, যে ক্যালকুলেশন করছে, সবকিছু কাজ করছে, এই সিপিইউ, তাকে নিয়ে আলোচনা করি, ঠিক আছে? সিপিইউর ফুল ফর্ম কি? একদম বাচ্চাদের বলছিস, বল। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। হ্যাঁ, সেন্ট্রাল ঠিক আছে। প্রসেসিং ইউনিট। তো সিপিইউর মধ্যে এখন তোরা নিশ্চয়ই ভেতরে কি কি আছে সেটা নিয়ে হয়তো কোনদিন ঘাটিয়ে বেশি নাই, ওই হয়তো জানিসও না। তো আজকে তোদের এই সেমিস্টারে এই জিনিসটা পড়তে হবে, যে এইগুলোর ভেতরে কি আছে অ্যাকচুয়ালি। সিপিইউ অ্যাকচুয়ালি 3টা ভাগে ডিভাইডেড। একটা হচ্ছে এএলইউ, আরেকটা হচ্ছে সিইউ, আরেকটা হচ্ছে রেজিস্টার্স, ঠিক আছে? রেজিস্টার্স। এএলইউ কাজ কি? এএলইউ হচ্ছে, আমি এখানে পুরো লিখতেছি না, আমি যা মুখে বলতেছি একটু ভালো করে শুনে নে, তারপর একটু বই অর্গানাইজার থেকে পড়বি। এই পার্টটা তো হচ্ছে আমি যে নোটটা দিব, সেই নোটের মধ্যে প্রবলেম নেই, এই জিনিসগুলো আছে অর্গানাইজারে পাবি। আমি বলে দিচ্ছি, অর্গানাইজার তো আমার এখানে আছে, আমি দেখিয়ে দিচ্ছি কোন কোন কোশ্চেন গুলো পড়বি অর্গানাইজার থেকে, ঠিক আছে? আজকেই মোটামুটি ফার্স্ট চ্যাপ্টার 1 শেষ, ঠিক আছে? চ্যাপ্টার 1 শেষ হয়ে যাবে এইটুকু পড়ালি। এএলইউ হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট। মানে এটাতে তোর যে কম্পিউটার অ্যারিথমেটিক যতগুলো লজিক আছে, মানে গুণ ভাগ, ঠিক আছে, মডিউলাস হোক, তারপর আরো যতগুলো ইসে আছে, মানে তোর ক্যালকুলেশন, সবকিছু এই করতেছে অ্যারিথমেটিক লজিক ইউনিট। মানে সমস্ত অ্যারিথমেটিক লজিক এই ইউনিটটাই দেখে। তারপরে এই সিইউ হচ্ছে কন্ট্রোল ইউনিট।
মানে মেইন তোর হচ্ছে যে মেইন যতগুলো কন্ট্রোল রিলেটেড কাজ আছে, মাউস দিয়ে ক্লিক করছে, এখানে ক্লিক হচ্ছে, ও ওখানে ক্লিক হচ্ছে, এই যে কন্ট্রোল সবকিছু সিস্টেমটা কন্ট্রোল করে হচ্ছে, সেটা হলো এই সিইউ ইউনিটের কাজ। আর রেজিস্টার্স ইউনিটের কাজ হচ্ছে কিছু পার্টিকুলার ডাটা বা ইনস্ট্রাকশনস স্টোর করে রাখা, পার্টিকুলার কিছু মানে সাময়িক জন্য, ঠিক আছে। যেমন এটাতে আবার কিছু ক্লাসিফাই আছে, একটা হচ্ছে এমএআর, এমডিআর, দেন হচ্ছে সম্ভবত এসি, পিসি, আর হচ্ছে সিআইআর, এই পাঁচটা হয়। এমএআর মানে হচ্ছে মেমোরি অ্যাড্রেস রেজিস্টার, এমডিআর হচ্ছে মেমোরি ডাটা রেজিস্টার, এসি হচ্ছে অ্যাকুমুলেটর, এন্ড পিসিটা আমি ভুলে গেলাম, পিসিটা জানি কি বলে, দাঁড়া আমি একবার দেখে নিচ্ছি, পিসিটা আমি ভুলে যাচ্ছি এবার। আচ্ছা হ্যাঁ, পিসি হলো প্রোগ্রাম কাউন্টার, ঠিক আছে, প্রোগ্রাম কাউন্টার। পিসি হচ্ছে আমাদের প্রোগ্রাম কাউন্টার, এন্ড সিআইআর হচ্ছে কারেন্ট ইনস্ট্রাকশন রেজিস্টার, ঠিক আছে। এখন এটার কাজ কি আমি বুঝলাম, নাম তো বুঝলাম, ঠিক আছে, নাম দিয়ে কি হবে, কাজ জানতে হবে। আমি যেমন এই দুটো কাজ, এটা অ্যারিথমেটিক লজিক ক্যালকুলেট করে, এটা আমার মেইন যে কন্ট্রোলের লজিক গুলো আছে, মেইন অ্যাক্টিভিটি যেটা আমার অলরেডি হচ্ছে, কোড ডিকোড এক্সিকিউট সবকিছু কন্ট্রোল করছে। এর কাজ কি অ্যাকচুয়ালি, ম্যান্ডেটরি অ্যাড্রেস রেজিস্টার, তুই অ্যাড্রেস, এখানে অ্যাড্রেস রেজিস্টার অলরেডি বলে দিচ্ছে, নামেই আছে, এই অ্যাড্রেস স্টোর করবে, ঠিক আছে, এ স্টোর করবে অ্যাড্রেস। এখন আমাকে এখানে একটা অ্যাড্রেস কোন অ্যাড্রেস, আমি অলরেডি তোকে বলেছিলাম, মনে কর যে প্রত্যেকটা কন্টেনারে, যেটা আমি ভেরিয়েবল করছি, প্রত্যেকটা কন্টেনারে একটা নির্দিষ্ট অ্যাড্রেস আছে, যারা আমাদের প্রত্যেকটা মানুষের একটা করে বাড়ির মানে অ্যাড্রেস থাকে, যে এই মানুষটা ওখানে থাকে, ওই লোকটা ওখানে থাকে, ওর একটা অ্যাড্রেস আছে। সেখানে প্রত্যেকটা কন্টেনার বা প্রত্যেকটা ভ্যালু যেখানে তুই স্টোর করছিস কম্পিউটারে, ওই কম্পিউটার প্রত্যেকটা জায়গার একটা করে বাইটের প্রত্যেকটা একটা নাম আছে। আমি আবার ভুলে গেছি বাইটটা বলতে, ঠিক আছে, আর বলতেছি লাস্টে বলতে, মেমোরিতে গিয়ে বলতেছি, স্টোরেজের ওখানে। তার হচ্ছে পরেরটা কি আছে, পরেরটা হচ্ছে এমডিআর, মানে হচ্ছে মেমোরি ডাটা রেজিস্টার। এটা কি স্টোর করে, ডাটা স্টোর করে, সিম্পল। এরপরে যেটা আছে অ্যাকুমুলেটরের নাম থেকে বোঝা যাচ্ছে না, বাট এটা তোকে মনে রাখতে হবে, এটা হচ্ছে রেজাল্ট শো করে, রেজাল্ট। ধর তুই কোনো ক্যালকুলেশন করলি, এখন এই যে এ স্কোয়ার ভ্যালুটা কোথায় স্টোর হয়ে থাকবে, সেটা স্টোর হয়ে থাকে এইখানে। তুই যে কোনো প্রোগ্রাম রান করার সময় অ্যাকুমুলেটরে গিয়ে ওই স্টোর হয়ে থাকে, রেজাল্টটা স্টোর করে। আর পিসি কি স্টোর করে, পিসি স্টোর করে হচ্ছে নেক্সট টাস্ক, ঠিক আছে। মানে এরপরে তুই যখন যে কাজটা এখন করতেছিস, তারপরে কোন কাজটা করবি সে অলরেডি দেখে নেই, লিস্টের মতো। যে ধর হচ্ছে তুই কোনো দোকানে গেলি, তো দোকানে তুই লাইনে দাঁড়িয়ে আছিস, তো এখন একজন কাজ চলতেছে, মানে তার শপিং চলতেছে, তার পেছনের জন্য যে হবে, তার পেছনের জন্য এর পরে আসবে নেক্সট টাস্ক, সেটা ও লিস্ট করে দিতে, এর হয়ে গেলে একে পাঠাবো, ঠিক আছে, এরকম কাজটা থাকে। এরকম কাজ করে পিসি হলো এই কেস, মানে এর ও হয়ে গেলে এর কাজ। সিআইআর কি করে, তাহলে এখন নেক্সট কাজ একদম দেখতেছে, তাহলে এখন যে কাজটা হচ্ছে সেই কাজটা কে দেখবে, সেই কাজটা দেখে, এর জন্য এর নাম হচ্ছে কারেন্ট ইনস্ট্রাকশন রেজিস্টার। মানে কারেন্ট কোন কাজটা চলতেছে, কারেন্টলি যে টাস্কটা হতেছে সেটা, সেই টাস্কটা দেখতেছে হচ্ছে কারেন্ট যে আমার ইনস্ট্রাকশন রেজিস্টার। তাহলে সিপিইউর মেন ফান্ডারা বলি বুঝে গেলি, অ্যারিথমেটিক লজিক ইউনিট, এখানে আমার অলরেডি অ্যারিথমেটিক লজিক গুলো স্টোর করা আছে। যেটা আমার কন্ট্রোল ইউনিট, এইখানে কন্ট্রোল ইউনিটের কাজটা এখানে করে, যে ডিকোড আনকোড এক্সিকিউট সমস্ত কাজ। আর রেজিস্টার হচ্ছে সাময়িক তোর যে কাজটা পারফর্ম করতেছিস, ওই পারফর্ম রিলেটেড যেগুলো ডাটা আমার দরকার, সেই ডাটাগুলো এখানে স্টোর করে রাখছে, ঠিক আছে। এবার সিপিইউ গেল, সিপিইউ সম্পর্কে কারো কোনো ডাউট আছে? আশা করি নাই, ঠিক আছে। সিপিইউর পরে যেটা আমাদের পড়তে হবে, ইনপুট আউটপুট নিপটাই দিব না, স্টোরেজ, হ্যাঁ স্টোরেজটা করে, ঠিক, স্টোরেজ। এবার স্টোরেজ দেখবি তোর মোবাইলও স্টোরেজ আছে, কম্পিউটার স্টোরেজ আছে, কি স্টোরেজ, তোরা র্যাম রোম এর নিয়ে অনেক মাথা কামায় সবাই। হ্যাঁ 8 জিবি র্যাম আমার মোবাইলে, আমার কম্পিউটারে 16 জিবি র্যাম, ঠিক আছে, আমার কম্পিউটারে এত স্টোরেজ, 256 জিবি স্টোরেজ, 512 জিবি স্টোরেজ, 1 TB স্টোরেজ। এগুলা কি? স্টোরেজ হয় দুই প্রকারের, একটা হচ্ছে প্রাইমারি, যেটা হচ্ছে আমার প্রাইমারি স্টোরেজ, অ্যান্ড একটা হচ্ছে সেকেন্ডারি স্টোরেজ। প্রাইমারি স্টোরেজ হচ্ছে আমার র্যাম হয় হচ্ছে ভোলাটাইল, ঠিক আছে, ভোলাটাইল আমি বলতেছি ভোলাটাইল বা টেম্পোরারি। মানে টেম্পোরারি র্যাম কি করে, প্রাইমারি ডাটা, যেটা আমার তুই এখনই ধর মোবাইল খোঁজাচ্ছিস, ঠিক আছে, মোবাইল তুই দেখতেছিস, রিল স্ক্রোল করতেছিস, এই যে রিল স্ক্রোল করতেছিস, এই যে তখন কি নিশ্চয়ই একটা স্টোরেজ মোবাইলটা ইউজ করতেছে, যে হ্যাঁ ওকে রিলটা দেখাতে হবে, এইটুকু জায়গায় রিলটা দেখানো হবে, স্টোরেজ লাগতেছে মোবাইলে। এটা হচ্ছে টেম্পোরারি ডাটা। কারেন্টলি যে মোবাইলটা যেভাবে ইউজ করতেছিস, যেটা মোবাইলে যেই স্টোরেজটা ইউজ হচ্ছে, সেটা হলো প্রাইমারি ডাটা, প্রাইমারি স্টোরেজ, আর যেটা হলো র্যাম,
এর জন্য বলে মোবাইলের র্যাম যত ভালো হবে তত বেশি অ্যাপ একসাথে চালাতে পারবে, তত বেশি ও একসাথে সবগুলো অ্যাপ কন্ট্রোল করতে পারবে। ঠিক আছে, এজন্য এটা প্রাইমারি মেমোরি, যেহেতু কারেন্টে যে কাজগুলো হচ্ছে। আর হলো সেকেন্ডারি মেমোরি, এটা কি বলি, এটাকে বলি রম। এগুলো ফুল ফর্ম জানিস, এই জন্য ফুল ফর্ম আর বলতেছি না। রম, রমের এই যে তোর মোবাইল থাকে 256 জিবি স্টোরেজ, ঠিক আছে, 256 জিবি, তারপরে বলছে 1 টিবি, ঠিক আছে, 1 টিবি স্টোরেজ। এইটা হচ্ছে আমার সেকেন্ডারি স্টোরেজ, যেখানে কি আমার যেটা সলিড ডাটা, যে তুই কোনো পিডিএফ, কোনো ভিডিও, যেটা তুই অনেকদিন পরে হয়তো অ্যাক্সেস করতে চাচ্ছিস, সেটা তুই এখানে পার্মানেন্ট ডাটা এখানে স্টোর থাকে। এটাকে বলা হয় নন ভোলাটাইল। নন ভোলাটাইল মানে তুই কোনোদিন এটা চেঞ্জ করতে পারবি না। ঠিক আছে, এই ডাটা দিয়ে, হ্যাঁ তুই আমার মোবাইলে এখন 256 জিবি স্টোরেজ আছে, আমি এটাকে টেনে নিয়ে বাড়িয়ে দিব। তুই অ্যাড করতে পারিস, তুই আরেকটা স্টোরেজ আনিয়ে তুই লাগাতে পারিস, বা তুই ওই যে 256 জিবি স্টোরেজটা আছে ওটাকে তুই টেনে নিয়ে বড় করতে পারবি না। ঠিক আছে, এটা হলো এর জন্য এটা নন ভোলাটাইল। বাট র্যাম এক্সটেন্ড করা সম্ভব। ঠিক আছে, এবং নন ভোলাটাইল এন্ড প্লাস হচ্ছে পার্মানেন্ট। মানে পার্মানেন্টের জন্যই আছে, এটা পার্মানেন্টলি আছে, এটা কোনো চেঞ্জ হবে না। তাই না স্টোরেজ। আর এখানে আমি মেমোরি জিনিসটা বুঝিয়ে দিই। ঠিক আছে, মেমোরি বা কোথায় অ্যালট হয়, এই যে তুই দেখতে পাচ্ছিস জিবি বলি, টিবি বলি, এগুলা কি বলে? জিবির ফুল ফর্ম কি? জিবির ফুল ফর্ম হচ্ছে গিগাবাইট। তারপর হ্যাঁ, এমবির ফুল ফর্ম হচ্ছে মেগাবাইট। এই যে এখানে মেগাবাইট দেখতেছে, আরেকটা আছে কেবি, যেটা হচ্ছে কিলোবাইট। এই যে এখানে বাইট দেখতেছি, বাইটটা কি জিনিস? বাইট হচ্ছে 1 বাইট ইকুয়াল টু হচ্ছে 8 বিট। বিট কি জিনিস? বিট হলো একটা কন্টেনার। মানে এই ধর হচ্ছে এখানে 8টা কন্টেনার আছে, বললাম এই যে এরকম 8টা ধর কন্টেনার আছে, এই পুরোটা হচ্ছে একটা বাইট। এই 8টা কন্টেনার তুই 8টা ভ্যালু স্টোর করে রাখতি, ঠিক আছে, এই হলো একটা বাইট। তাহলে ভাব, একটা বাইট ইকুয়াল টু 8টা বিট। ঠিক আছে, কিলোবাইট মানে কতগুলো বাইট হচ্ছে? হাজারটা বাইট। তাহলে মেগাবাইট মানে কত হচ্ছে? মেগাবাইট মানে হচ্ছে 10⁶ বাইট। 10⁶ বাইট। গিগাবাইট মানে কত? গিগাবাইট মানে 10⁹ বাইট। মানে তোর 10⁹ সংখ্যক কন্টেনার, মানে 10⁹ সংখ্যক তুই বাইট স্টোর করতে পারবি, মানে বিট স্টোর করতে পারবি, মানে বাইট স্টোর করতে পারবি একটা 1 জিবিতে। এখন বাইটকে তুই আরো কন্টেনারে ভাগ কর, 10⁹ ইন্টু 10, মানে 8টা বিট প্রত্যেকটা বাইটে, মানে টোটাল কতগুলো কন্টেনার হচ্ছে? 8 ইন্টু 10⁹, মানে এতগুলো কন্টেনার আছে একটা হচ্ছে গিগাবাইটে, 1 জিবিতে। মানে তুই 8 ইন্টু 10⁹ সংখ্যক ডাটা তুই কি স্টোর করতে পারবি, ইন্ডিভিজুয়াল ডাটা। ঠিক আছে, এই হলো বাইটের কনসেপ্টটা। তো এই কনসেপ্ট যদি মাথায় ঢোকে ভালো কথা, না হলে অসুবিধা নেই, আস্তে আস্তে বুঝবি জিনিসটা। ঠিক আছে, এগুলো বাইটের কনসেপ্টটা দিলাম, যে কিভাবে এই ডাটাগুলো স্টোর হচ্ছে। এই যে তুই একটা গান গান লোড করে দিবি, কম্পিউটারে একটা গান স্টোর করে দিবি, গানের সাইজ হচ্ছে 3 MB, সেটা কোথায় স্টোর হচ্ছে? ওই গানের প্রত্যেকটা এলিমেন্ট, ওই গানের প্রত্যেকটা টিউন এই এক একটা কন্টেনারে করে সেভ হচ্ছে। ধর 3 MB, 3 MB মানে কত হচ্ছে? 3 ইন্টু 10⁶ বাইট। মানে আবার 8 দিয়ে গুণ হবে বিট বার করার জন্য, মানে 3 আর 24, 24 ইন্টু 10⁶ বিট। মানে এতগুলো কন্টেনারে এই গানটা স্টোর হচ্ছে। ঠিক আছে, এর গানের প্রত্যেকটা এলিমেন্ট, প্রত্যেকটা টিউন ওখানে গিয়ে স্টোর হচ্ছে, এক একটা কন্টেনারে স্টোর হচ্ছে। বুঝতে পারলি? এই হলো এটা মেমোরি 8টাই কেন মেমোরি কনসেপ্ট। ঠিক আছে, এরপরে যেটা আমার বললো ইনপুট আউটপুট। ইনপুট তো সিম্পল, ইনপুট হচ্ছে আমার ল্যাব কম্পিউটারে হচ্ছে যে তোর কিবোর্ড মাউস, এরা হচ্ছে আমার ইনপুট দিচ্ছি, আর আউটপুট হচ্ছে আমার এই স্ক্রিনটা। এখন একটা যেটা আলোচনা করেছিল বাসেস, এই যে বাসেস বললাম তার, ঠিক আছে, বস না, এটা বাস। ঠিক আছে, বাসেস তুই নর্মালি বলতে পারবি, হ্যাঁ আমার কম্পিউটারের ল্যাপটপ, এটা হলো কিবোর্ডের তার, ওটা আমার চার্জের তার, এটা হচ্ছে আমার মাউসের তার। ঠিক আছে, মাউসের তার, এইটা ঠিক আছে। বাট আমরা হলো ইঞ্জিনিয়ার, আমাদেরকে অ্যাকচুয়াল নলেজ ডাটা আমাদের অ্যাকচুয়াল যে নামগুলো সেগুলো জানতে হবে। এই তারগুলোকে অ্যাকচুয়ালি তার বলে না, কম্পিউটার ল্যাঙ্গুয়েজ এটাকে বলে বাস। মানে তুই বাসেস, ঠিক আছে, বাস যেমন একটা জায়গা থেকে আরেক জায়গায় ট্রাভেল করার জন্য ইউজ হয়। বিট সব সময় 8টাই কেন হয়? কারণ ওটা অলরেডি যে কম্পিউটার বানাইছে সে ওটা ওইভাবে স্টোর করে রাখছে।
এখন এটা কে ওই ভগবান ঈশ্বর যে ছিল সে কম্পিউটার ওইভাবে বানাইছে আর ওইভাবে চলে আসতেছে। ঠিক আছে, কেউ এখন তুই যদি মনে মনে করিস কোনোদিন না আমি 10টা বিট নিবো একটাতে, এ টার্মিনোলজি একটা। যেমন তুই আমি আর কি বুঝাই, কিন্তু একটা একটা মানে একটাই কেন? আমি বললাম এখানে একটা পেন আছে, তো একটা পেন মানে একটা কেন? আমি বলতে পারি না এখানে 2টা পেন আছে, একটা পেনকে আমি 2টা পেন বলতেছি। মানে এটা হলো এরকম এরকম টাইপ কনসেপ্টটা, মানে একটাকে একজন কেউ বলে গেছে এক মানে এক। ঠিক আছে, এর আগে এরকমই কম্পিউটার যে বানাইছে সে বলে গেছে বিট মানে বিট, বিট মানে বাইট মানে আটটা আটটা বিট বলে গেছে। এখন তুই আর কিছু করতে পারবি না, তোকে ওটা মাইনে চলতে হবে। বড় সড়ো একজন বিজ্ঞানী বলে গেছে, তোকে এখন ওটা মাইনে চলতে হবে। যেন ফারেনহাইট আর সেলসিয়াসের রিলেশন, কি একজন বলে গেছে হ্যাঁ এটাই, তোমাকে 32 ডিগ্রি ফারেনহাইট মানে 0 সেলসিয়াস, তোমাকে এটা মাইনে চলতে হবে, মাইনে চলতে হবে, কিছু করার নাই। এরকম কেস, এরকম পিছনে কোনো কারণ নেই, এবং ওই যে মেমোরি সেট করছে তো ওইভাবে চলে আসছে এরকম একটা প্রসেস অনুযায়ী। ঠিক আছে, বাস, এবার বাস নিয়ে আমি আলোচনা করছিলাম। বাস আছে হচ্ছে এখানেও ওই সেম ভাবে 3 প্রকার বাস হয়। একটা হচ্ছে অ্যাড্রেস বাস, আমি আরেকটা ডি দিতে ভুলে যাই কেন, বা অ্যাড্রেস বাস, তার একটা হয় ডাটা বাস, আরেকটা হচ্ছে কন্ট্রোল বাস। কন্ট্রোল বাস এই তাহলে এই দেখেই বুঝতেছি এগুলো কি কাজ হইতে পারে। আমাকে বল দেখি তাহলে অ্যাড্রেস বাসের কি কাজ হবে। বাস কি করে? বাস ট্রাভেল করে। আর অ্যাড্রেস বাস মানে নিশ্চয়ই খালি অ্যাড্রেসকে নিয়ে যাবে, কোন একটা অ্যাড্রেস যেগুলো আছে ওই অ্যাড্রেস গুলো এখান থেকে ট্রাভেল করবে। ডাটা বাস ডাটা ট্রাভেল করবে। কন্ট্রোল বাস প্রপার যে ইনস্ট্রাকশন গুলো সেই ইনস্ট্রাকশন গুলো ট্রাভেল করবে। যখন তুই কম্পিউটারে কে টিপছিস, মানে কেটা কোথায় স্টোর হচ্ছে সেটা অ্যাড্রেসটা নিয়ে যাচ্ছে অ্যাড্রেস বাস। ওই কেটা মানে কেটা অ্যাকচুয়ালি কে, ওই কে যে ভ্যালু, ওই ভ্যালুটা কে নিয়ে যাচ্ছে? ওই ভ্যালুটা নিয়ে যাচ্ছে ডাটা। এখন কে তুই টিপছিস, কে টেপা মানে হচ্ছে কম্পিউটারে গিয়ে ওই কেটা দেখানো, এটা একটা টাস্ক, এই টাস্কটা নিয়ে যাচ্ছে কন্ট্রোল বাস। এইভাবে কাজ করছে, বুঝতে পারছিস? 3টা ডাটা আলাদা আলাদা ভাবে গিয়ে আলাদা আলাদা ইউনিটে নিয়ে যাচ্ছে। তারপরে এই অ্যাড্রেসটা গিয়ে স্টোর কোথায় হবে? এই অ্যাড্রেসটা গিয়ে স্টোর হবে এম এ আর মারে গিয়ে অ্যাড্রেস রেজিস্টারে গিয়ে। ওই ডাটাটা কোথায় স্টোর হবে? ডাটাটা গিয়ে স্টোর হবে এমডিআর এ। তারপর তুই যে ইনস্ট্রাকশন দিয়েছিলি ওই ইনস্ট্রাকশনটা কোথায় গিয়ে স্টোর হবে? ইনস্ট্রাকশনটা যাবে তোর হচ্ছে এই কন্ট্রোল ইউনিট অথবা এএলইউ, মানে যেই লজিক দিবি সেই লজিক হিসেবে। যদি এ প্লাস বি দিস মানে অ্যারিথমেটিক লজিক, সেটা তাহলে এএলইউ তে যাবে। যদি নর্মাল কোনো একটা কন্ট্রোল কাজ দিচ্ছি তাহলে সেটা কন্ট্রোল ইউনিটে যাবে। তাহলে তুই কে টিপ ছিল মানে একটা নর্মাল কাজ দিলি, নর্মাল কন্ট্রোল ইউনিট যাবে। কন্ট্রোল ইউনিট বলে আচ্ছা এটা প্রিন্ট করতে হবে, তাহলে প্রিন্ট করার রেজাল্টটা দিল, রেজাল্টটা এসে তোর অ্যাকুমুলেটরে সেভ হবে। অ্যাকুমুলেটর তাহলে কি করবে যে হ্যাঁ আচ্ছা প্রিন্ট করতে বলছে প্রিন্ট করে দাও। প্রিন্ট কে করবে? আউটপুট, আউটপুটটাকে প্রিন্ট করে দিবে। এখন এই যে পুরো কাজটা হচ্ছে তার জন্য একটা জায়গা নিশ্চয়ই লাগবে, সেই জায়গাটা কে দিবে? র্যাম দেবে। মানে তুই এখন আমাকে বল পুরো সিস্টেম, তুই কি সিস্টেমটা বুঝতে পারছিস কিভাবে কি কাজ হচ্ছে? মানে কম্পিউটার সিস্টেমের ফুল কাজটা বুঝতে পারলি? ক্লিয়ার থাকে থামস আপ দে। এই হলো আমার পুরো কম্পিউটার সিস্টেমের কাজ। এখন আমি বলবো আজকে আজকে এখানেই পড়া কমপ্লিট। ঠিক আছে, আমাদের ফার্স্ট ইউনিট আমি শেষ করে দিয়েছি অলরেডি। এটার রেকর্ডিংও কম্পিউটার হচ্ছে, আমি গ্রুপে দিয়ে দিব। যারা যারা লেকচার জয়েন করে নেই করে নেই আমার কি, ঠিক আছে, তাদের লস, আমার কোনো দায় আসে না। এবার আমি দেখিয়ে দিচ্ছি মারের পিডিএফটা, মারের পিডিএফ বলছি অর্গানাইজার। আমাকে অর্গানাইজার ডাউনলোড করা আছে নাই, সম্ভবত প্রবলেম নাই। বাট অর্গানাইজারে যাবি, অর্গানাইজারে গিয়ে অর্গানাইজারে যাস দেখতে পারবি এখানে এই টপিকগুলো খুঁজবি। ঠিক আছে, এই টপিকে যে কোশ্চেন দেখবি কম্পিউটার সিস্টেম, ঠিক আছে, কম্পিউটার সিস্টেমে যে কোশ্চেন আছে সেটা দেখবি। তারপরে তোর হচ্ছে দেখবি এই আরো কোশ্চেন থাকবে, মানে হচ্ছে হাই স্পিড লো স্পিড, মানে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, লো লেভেল ল্যাঙ্গুয়েজ মানে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এসব থাকবে। কম্পাইলার সম্পর্কে বলবে, সি প্রোগ্রামিং, তারপরে বাইনারি ডাটা, মেশিন লার্নিং, এগুলো থাকবে। এগুলা এগুলা সম্পর্কে দেখবি, অ্যালগোরিদম ফ্লো চার্ট, এগুলা দেখবি অনেকগুলো থাকবে। অনেকে দেখবি অনেকগুলো কোডের অ্যালগোরিদম ফ্লো চার্ট দেওয়া থাকবে, বাট ওগুলো এখন করতে হবে না, আমরা অলরেডি কোড এখনো সম্পূর্ণ ভেতরে ঢুকিনি, তার জন্য এখনই ওগুলো লাগবে না। তুই জাস্ট কনসেপ্টটা বুঝে রাখ, অ্যালগোরিদম কিভাবে করে, ফ্লো চার্ট কিভাবে করে, আর সিউডো কোড কিভাবে করে। আমরা এক এক করে সবগুলো দেখবো, ঠিক আছে। আর তাও হচ্ছে হ্যাঁ এইটুকু দেখবি। আর আমি বাকি যে কোডিং পার্টটা ওটার নোটস আমি দিয়ে দিব। অর্গানাইজার খুলে খালি এইটুকু থিওরি গুলো দেখে দিস। ঠিক আছে, মানে এই যে বাসেস কম্পিউটার সিস্টেমের নোট, কম্পিউটার সিস্টেম সম্পর্কে দেখবি। আর ওই হাই স্পিড লো স্পিড ল্যাঙ্গুয়েজ থিওরি পার্টটা একটু অর্গানাইজারতে দেখিস। আমি বাকি কোডিং এ যেগুলো ইনফরমেশন আছে ওটা আমার কাছে নোট আছে প্রপার, আমি এখনই গ্রুপে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এখন বল আজকে যে লেকচারটাকে যেটুকু হলো কেমন লাগলো? আমি আবার ইসটা অফ করে দিই, দরকার নেই আর।